আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প অবরুদ্ধ নিশীথ, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন তেজস্মিতা মুর্তজা, ভিডিও এডিটিং করেছেন জে.আর. জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প অবরুদ্ধ নিশীথ। অন্তু চিৎকার করে কেঁদে ওঠে। জয় ঢোক গেলে দুটো। অন্তুকে একদম মিশিয়ে ধরল বুকের মাঝে, যেন ছেড়ে দিলেই হারাবে, আর তা হতে দেয়া সূর্যকে রাতে দেখার মতোই অসম্ভব জয়ের জন্য। অন্তুকে আরও একটু বাহুডোরে আঁকড়ে নিয়ে বুকের মাঝখানটায় চেপে ধরে ফিসফিস করে বলল, সেদিন কাজী সাহেব তোর খোদার নামের কালাম পাঠ করে তোকে আমার সাথে জুড়েছিলেন, মনে আছে? আজ আমার সব কিছুর অর্ধেকটা তোরও আরমিন। আমার পাপ, তাপ, অভিশাপ সবে থেকে ভাগ লেখা হয়ে গেছে। তোর ভেতরের সবটুকু ঘেন্না শুধু আমার পাপের অর্ধেক তোর। মিস ক্যাথরিন খানিক আগে দম আটকে ফেলেছিলেন কান্নার চোটে, কেননা তিনি দেখাতে চাইছিলেন না তার ভেঙে চুড়ে কান্না আসছে। মাহেজাবিন হাসল এতে। তার একটুও কান্না পাচ্ছে না, পাবার কারণ নেই। তার সন্তান তার পাশেই আছে, তার নামের সাথেই আছে। সন্তানকে সঙ্গে নিয়ে সে হয়েছে মাহেজাবিন আমির। আমজাদ সাহেব এক আউলিয়ার গল্প বলতেন। তার নাম মনসুর হাল্লাজ। লোকটা পাগল ছিল এমনটা লোকে বলতো। তিনি নাকি ছিলেন মূলত আল্লাহর পাগল। ঘর, সংসার, দুনিয়াবি আয়েশ সব ছেড়ে নাস্তায় বেরোলেন, নিঃস্ব এক পাগল হয়ে, আল্লাহকে সম্বল করে। আর কিছু নেই তখন তার কাছে। এই অবস্থায় একদিন গাছের নিচে অবচেতন হয়ে পড়ে থাকার কালে এক আলোর দ্যুতি এসে দাঁড়ালো। এক ঝলক দ্যুতি থেকে কেবল একটি শব্দ ভেসে এলো, আনাল হক। অর্থ হলো, আমি সত্য, আমি রব। আলোর দ্যুতি ফুরিয়ে যেতেই মনসুর উঠে বসলেন। কোথাও নেই সেই আলোর দ্যুতি, কোথাও নেই আল্লাহর নূর। এই বিরহ সইবার মতো নয়। তখন কেবল মনসুরের কাছে রয়ে গেল আল্লাহর নূর হতে নিঃসৃত বাণী, আনাল হক। তিনি সেটুকুকে মৃত্যুর পর অবধি জপেছেন। লোকে এসব জানল না। শিরকের অপরাধে তাকে বন্দী করা হলো, শুলে চড়িয়ে 5 খণ্ড করা হলো, খণ্ডগুলো জ্বালিয়ে ভস্য করা হলো। তবু সেই ছাইয়ের ভেতর থেকে ধ্বনি আসে, আনাল হক। অন্তুর গর্ভে বাচ্চা এসেছিল, অন্তু জানতে পারিনি। জয় আমির এক দানব পুরুষ, তার সেসবের হিসেব থাকেনি। টকবগে নারী পুরুষ আরেকটি প্রাণের উদ্ভাবক হতে পারে খুব সহজে। সে অন্তুকে কখনো জোর করে কাছে পেলে সকালে খুব জিতে যাওয়ার খুশিতে পৌরুষ তেজে বেরিয়ে গেছে। কিন্তু অন্তুর গর্ভ তা মানবে কেন? অন্তু একদিন টের পেল তার ঋতুস্রাব জ্বলছে না। সে রিমি হতে পারে না, নিজের সন্তানের খুনি অন্তু হতে পারে না। এই সন্তান তার জীবনের শেষ অবলম্বন হতে পারে, যেখানে সে বাপ, ভাই, পরিবারসহ সকল আশ্রয়হীনা। এই সন্তান জয় আমিরের সবচেয়ে বড় শাস্তি হতে পারে, যখন এই সন্তানের ভাগ কেবল অন্তুর থাকবে। কিন্তু অন্তুর সন্তানকে হারাতে হলো। কিন্তু সে মানতে পারল না। তার সন্তান পরিণত না হয়ে বলে নাম পায়নি। বংশের রক্ত তো পেয়েছিল, রক্তের নাম আমির, শেষ আমির। অন্তু নিজের অন্তু ও আরমিনকে ত্যাগ করে মাহেজাবিন হওয়ার কালে সেই ছোট্ট আমিরকে নিজের সাথে নিয়েছে। সন্তানকে মা কখনো আলাদা রাখতে পারে না। তার সন্তান নেই, সন্তানের রক্তের নামটুকু রয়ে গেছে কাছে। যতদিন অন্তুর শ্বাস চলবে, এই নাম তার নামের সাথে থাকবে। মিস ক্যাথরিন খেয়াল করলেন, এখন গভীর রাত। এরকম অনেকগুলো সমন্বিত নিশীথের গল্পই তিনি শুনতে শুনতে চলমান সময়কে ভুলে বসেছেন। তিনি অনেকক্ষণ পর নিজেকে সামলে শুধু জিজ্ঞেস করলেন, মাহেজাবিন, তুমি ভালোবাসলে না কেন জয় আমিরকে? মাহেজাবিন মৃদু হাসল, ম্লান অনমনা হাসি। তার সন্তান গর্ভে ধারণ করেছি, তাকে আমি কতবার ভরসা করে বসেছি। এর অপরাধ কি কম লাগছে আপনার কাছে যে ভালোবাসার কথা বলছেন? মাদাম কেমন করে যেন ডাকলেন, মাহেজাবিন। তার কোনো ফটো আছে? দেখতে সে কেমন বলতে পারো? কিভাবে তাকে বর্ণনা করলে আমার কাছে? আমি কেন ছটপটিয়ে যাচ্ছি এক পাপিষ্ঠ পুরুষকে দেখার জন্য? মাহেজাবিন হাসে। চলুন দিনাজপুর। পাটোয়ারি বাড়িতে তার জন্য বরাদ্দ কামরার দেওয়াল জুড়ে অনেকগুলো ফটো লাগানো ছিল, আজও আছে বোধহয়। হাতের বাহু খসে পড়ার মতো যন্ত্রণা উঠল, রক্তও বোধহয় বেরিয়ে এলো ব্যান্ডেজের ভেতরে। উরুতে ভর সইছিল না একদম। তবু অন্তুর শরীরটা পাঁজা কোলে করে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে ওঠে সে। 21 বছর আগে উল্টো ঘুরে নেমে গিয়েছিল এই সিঁড়ি ভেঙে। সেদিন সে ছিল জয়নাল আমিরের কোলে, আজ তারই কোলে তার অদৃষ্টের তুলে দেয়া আমানত। গলা শুকনো খটখটে, পানি পান করতে পারলে হতো। বারবার ঢোক গিলতে চেয়েও লালা পায় না মুখ। সে সব ভুলে যাওয়া জয় আমির। তবু কোন সাহসে ভেতরটা আজ এই বাড়ির ওপর চরম অধিকার বোধ আর আকাঙ্ক্ষায় ভরে উঠছে। তার পরিচয়, তার রক্ত, ভিটে মাটি, যা তাকে 2 যুগ আগে পর করেছে খুব নির্মমভাবে।
এছাড়া তাকে খুব তাড়াতাড়ি এই আমানতকে সঙ্গে নিয়ে হোক অথবা ফের একালা ফেরারি হতে হবে এসব ছেড়ে। এ টান ভালো না। সে জাভেদ ও হুমায়রার মাঝখানের সদস্য ছিল, তার জন্য আলাদা কক্ষ হয়েছিল না। দাদু বলতো, তুই আর কিছুটা বড় হলে সম্পত্তি থেকে বহিষ্কার করব তোকে। তোর মতো শয়তান আমার সম্পত্তির ভাগ পাবে না, তাই কোনো ঘরও দেয়া হবে না তোকে। তাহলে আজ বউ নিয়ে কোন কক্ষে উঠবে সে? তার একটা কক্ষ আছে অবশ্য, সেখানে মাস্কার সাহেব তাকে পড়াতে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। বিছানায় চটা ধুলো, ভ্যাপসা গন্ধ, ঘন মাকড়সার জাল, আলো বলতে আধখানা মোমবাতি, অভিজাত্যে রমরমা সেগুন কাঠের আসবাবের রং ময়লা হয়ে গেছে। একটানে চাদরটা তুলে ফেলে দিয়ে এক হাতে ওড়নাটা বিছিয়ে দিয়ে অন্তুকে শোয়ালো তার ওপর। তার গলার ওড়নার শুকনো রক্তে শক্ত হয়ে আছে। শার্টটা খুলে অন্তুর শরীর ঢেকে দিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। জিজ্ঞেস করল না কিভাবে এসব হয়েছে। তা শোনার জন্য যে শক্তি ভেতরে প্রয়োজন তার এক আনাও নেই। ফজরের আজান হবে খুব শিগগির। শরীরটা তো ভালো না, উরুতে রক্ত ঝরছে। আর্মস্লিং সে জিপেই খুলে ফেলে দিয়েছে কোথায়। অন্তুর পাশে একটু জায়গা নিয়ে শুয়ে পড়ল। খোলা শরীরে বাহুর ব্যান্ডেজের নিচে জমে ওঠা রক্ত দেখা যাচ্ছিল স্পষ্ট। শ্বাস পড়ছে হাঁপানি রোগীদের মতো। আজকের আগে জয়ের এই অস্থিরতা কেউ দেখেনি কখনো। অন্তু উঠতে চায়, উঠো না, শুয়ে থাকো। অন্তু শার্ট ছেড়ে দিয়ে ওড়নাটা টেনে তুলে শরীরে পেঁচিয়ে খুব কষ্টে উঠে বসে। উঠতে মানা করলাম না? আমার অবাধ্য হয়ে সুখ পাও? আর কোথায় গুলি লেগেছে? লাগেনি, শুতে বলছি আমি। পুলিশের গুলি খেয়েছেন? জয় চোখ বুজে হাসল। তোমার পুলিশেরাই পৌঁছে দিয়ে গেল এখানে। খুব শক্তিধর আপনি। না, কে বলে? বিশাল লম্বা শরীর, পরনে শুধু সাদা লুঙ্গি, টান টান হয়ে শুয়ে আছে খাটের এধার ওধার অবধি। লুঙ্গির ওপরে রক্তের ছোপ ভেসে উঠেছে। অন্তু আস্তে আস্তে লুঙ্গিটা উরুর কিছুটা উপরে তুলল। কালো কুচকুচে লোমে ভর্তি পা, রক্তে ব্যান্ডেজ ভিজে উঠেছে। আশ্চর্য মানুষ, এ অবস্থায় তার ভর বয়ে কিভাবে দোতলায় তুলে এনেছে ভাবার বিষয়। চুপচাপ শুয়ে আছে, শুধু শ্বাসের উঠানামা ভয়াবহ অস্বাভাবিক। কি ভাবছে কে জানে, কিছু ভাবছে এটা নিশ্চিত। অন্তু ব্যান্ডেজের উপর আঙুল চালায়। জয় সে আঙুলগুলো আলগোচে ধরে ফেলল। আমাকে নরকে পাঠিয়ে আমার সন্তান নিয়ে বাঁচতে চাওয়া এই ছলনার ব্যাখ্যা দাও। সকাল হবার আগেই অন্তু একবার তাকায়, আবার জয়ের ক্ষত দেখে বলে, 3টে মাস পেটি করে ঘুরলাম আমি, আজ ঘণ্টাখানেকের মাঝে ও আপনার সন্তান হয়ে গেল। জয় হাসে। তুমি কে? ওর বাপের দাসী। সঙ্গে সঙ্গে অন্তুর মলিন মুখটাতেই আত্মমর্যাদার ক্ষোভ ফুটে ওঠে। মুখ শক্ত, নাক শিওরায়, ফিরিয়ে নেয় জয়ের দিক থেকে। সেই শক্ত অবয়ব বয়ে এক ফোঁটা শীতল তরল থুতনিতে ঠেকে। জয় আলতো হাসে। আজও এত আত্ম অহংকার? এখানেই কি মরণ হয়নি জয় আমিরের? জয় লুঙ্গির পেছনে গোজা পিস্তলটা খুলে এনে ধীরে ধীরে গুজে দেয় অন্তুর হাতের মুঠোয়। নাও, এত পাপ করলাম তোমার কাছে, বদলা নিলে না তো? আজ মেরে দাও, দেরি করো না। দেরি করলে গুলি চালাতে পারবে না। শুট, একটুও মিথ্যা নয় আবদার। অন্তু স্পষ্ট দেখে জয় আমিরের চোখে অসহনীয় যন্ত্রণা ও মৃত্যুর পিপাসা। পিপাসার তো কারোর পিপাসা মিটিয়ে দেওয়া কখনো শাস্তি হতে পারে? অন্তু জয় আমিরকে সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত অবস্থায় চোখ ভরে দেখার আকাঙ্ক্ষা রাখে। সারেন্ডার করবেন আপনি পুলিশের কাছে? না। ঢোক গিলে মাথা নাড়ে জয়। আইন না, বেআইনের পূজারি আমি। আইনে বন্দি করতে তুমি পারবে না ঘরওয়ালি। মেরে দাও, না হলে সঙ্গে চলো। কসম নয়তো আমি মেরে দেব তোমায়। আমি কোথাও যাচ্ছি না। অন্তুর নিষ্ঠুর জবাবেও কিসের এক সুপ্ত উৎসাহ হৈ হৈ করে ওঠে জয়ের কণ্ঠে। তো কি থাকবে এখানে? ব্যবস্থা করব, মেরামত করাবো বাড়ি। কোথায় নিয়ে যাবেন আমায়? কারাগারে। জয় অন্তুকে টেনে এনে বুকের ওপর ফেলে। কিছুক্ষণ অন্তুর দিকে তাকিয়ে থেকে বলল, কারাগারে কে যাচ্ছে? আমির পরিবারের ছেলে কারাবন্দী হয় না। এটা জেদ করার সময় না। আমি ছাড়া গতি কি তোমার? মিছে অহংকার। তোমারটা সত্যি। পাপ করতে যার ভয় নেই সে বন্দিত্বকে এত ডরায় কেন? অন্তুকে জলো পরে নিজের সাথে লেপটে ধরে রেখে বলল, চুপচাপ শুয়ে থাকো কিছুক্ষণ, একটু ঘুমোতে দাও, নয়তো এখানেই মরে যাব। সত্যি বলছি। শরীরে প্রচণ্ড ব্যথা, আর এখানেও। বুকে ইশারা করে জয়। দুজনের কি কাঁবা উচিত? হাউ হাউ করে। জীবনের এ পর্যায়ে এসে কোথাও কি দুজন মিশে গেছে এক দিগন্তে? দুজনের অসহায়ত্ব, অনিশ্চিত ভবিষ্যৎ, সম্পর্কের পরিধি, হারানো সম্পদ। আজ জয়ের চাওয়া মতো দুজন দুজনের উপর হেলান দিয়ে দাঁড়ানো কাঠি। কিন্তু আর কতক্ষণ? অন্তুর শরীর এতটাই খারাপ যে জয়ের বুকের উপর ঘুমিয়ে পড়ল। প্রতিবাদ অথবা প্রতিরোধের সাধ্য মানসিকতা সে হারিয়েছে। নিস্তেজ মুখটা পড়েছিল ঠিক জয়ের বুকের থাকা রূপলি লকেটের ওপর। জয় অন্তুকে বিছানায় শুইয়ে অন্তুর শরীরের ওপর অর্ধেকটা শরীর তুলে ঘাড়ের নিচে হাত ঠেকিয়ে মুখ উঁচিয়ে শোয়ায়। একটুও যেন ছোঁয়া না লাগে শরীরে, সেই খেয়াল রাখল পাছে ঘুম ভেঙে যায়। কিন্তু চেইনটা গিয়ে পড়ে রইল অন্তুর বুকের ওপর। একখানা ওড়নার তলে অন্তুর নমনীয় চোখ মাতানো সুন্দর দেহখানা জয় বেহায়ার মতো দেখে নজর বুলিয়ে। একটু অস্বস্তি হয়। এটা আরমিন, তাকে এভাবে দেখতে নেই। পরক্ষণেই মনে পড়ে তার বউ, বিয়ে করা বউ। জয়ের মনে পড়ে কবুল বলার মুহূর্তটা। সে তো রবে ভরসা রাখে না। কাজী আলহামদুলিল্লাহ কবুল বললেও সে বলেছিল কবুল। আজ আরও কিছুক্ষণ চোখ দুটো ভরে বউকে দেখে সে অস্ফুট স্বরে উচ্চারণ করে,
আলহামদুলিল্লাহ। বুকের ব্যথা কিসের? তার হাত নিষ্পিস করে উঠল। অন্তুকে তুলে এক্ষুনি কিছুক্ষণ বুকের সাথে মিশিয়ে রাখা দরকার। সূর্যের আলো আজ নিশীথের অন্ধকার দূর করার পর যে দিনটার আলো ফুটবে সেই দিন কি হবে? দুজন কে কোথায় থাকবে? সময় কি থামতে পারে না? সময়ের উচিত ক্লান্ত হয়ে এখানেই থেমে যাওয়া। আর কতকাল চলবে আর গ্রাস করবে নিজের গহ্বরে অসংখ্য মুহূর্তের চাহিদাকে? তার নিজের বলতে কেউ নেই যে তার সাথে সম্পর্কে বাধা। একজন এই মেয়েটা বিয়ের সম্পর্কে বাধা। সঙ্গে সঙ্গে অন্তুর ঘাড়ের উপর মুখ ডুবিয়ে দিয়ে চোখ বুঝল, শক্ত করে জড়িয়ে নিল। উরুতে রক্ত তখনও চুইয়ে যাচ্ছে বোধহয়, তীরের ফলার মতন সরু ব্যথা। তবু সে ঘুমিয়ে পড়ল। প্রথমবার, শেষবার। একবার সে অন্তুকে বুকের সাথে মিশিয়ে নিয়ে শেষ নিশীথ প্রহরে বুকের ভেতর মরণসম হাহাকার নিয়ে ঘুমিয়ে পড়ল। দুজনের শরীর সেদিন রক্তাক্ত, বুকে সন্তান হারানোর ক্ষত, অনিশ্চয়তায় মোড়ানো এক শেষ রাত্রির প্রহর। মাঝখানের এক জীবনের বিরোধিতার প্রাচীর উপেক্ষা করে ঘুমানো দুই মানবীকে দেখল শেষ রাতে উড়ে এসে বেলকনির কার্নিশে বসা দোয়েল পাখিটা। দুটো শীষ দিল সে। তাতে কেমন ঘোর বিষণ্ণতা। দোলন সাহেব জানেন এমপিকে খুন হামজা করেছে। এমপির লাশ মাটি হলো ফজরের সময়। জানাজায় উপস্থিত হয়নি হামজা। এমপির ওখান থেকে মাঝরাতে বাড়ি ফিরে তার মানসিক ও শারীরিক দুই অসুস্থতাই বেড়েছে। জয় হাসপাতাল থেকে পালিয়েছে এটা সে জানল সকাল ৮টায়। কিন্তু সে যে দুদণ্ড বসে চিন্তায় মাথা খারাপ করবে যে জয় পালিয়ে সোজা আমির নিবাসে চলে গেছে নাকি, সেই সুযোগ তাকে দেয়া হলো না। থানা পুলিশ এসে বসল, হাতে তাদের কয়েক টুকরো কাঁচ। হামজার ইচ্ছে করল নিজেকে টেনে ছিঁড়ে দুই টুকরো করতে। তার শরীরের পক্ষাঘাতগ্রস্ত অবস্থা এতটা মারাত্মক পর্যায়ে চলে গেছে, সেদিন হাত অবশ হয়ে আসায় অ্যাসিডের বোতল ভেঙে পড়েছিল ভিকটিম বডির পাশে। সেটা অপসারণ করার সময় হামজা পায়নি। পেলেও তার প্রায় প্যারালাইজড হাতের পেশি সঙ্গী দিত না। কাঁচ খুঁটে তুলতে সূক্ষ্ম স্নায়ু উদ্দীপনার প্রয়োজন পড়ে। পুলিশ জিজ্ঞেস করল, কাঁচের টুকরোগুলো চিনতে পারছেন? কাঁচের টুকরোর বিশেষত্ব কি যে তা চেনা থাকা উচিত আমার? বিশেষত্ব আছে বলেই তা আমাদের হাতে বয়ে আপনার বাড়ি অবধি এসেছে মেয়র সাহেব। বাহ, কথার আকার আকৃতি মজবুত লাগছে দেখি। এই কদিনে যা মারপেচ আপনিও জয় আমির মেরেছেন তা আমাদের মুখের শক্তি বাড়িয়েছে বই কি। হামজা গোপনে দীর্ঘশ্বাস ফেলে। তার অস্থিরতা বাইরে এসে যাওয়ার উপক্রম হলো। প্রেশার বাড়ছে, খুব বাড়া বাড়ছে। হামজার মনে হচ্ছে চারপাশে 4টে চীনের মহাপ্রাচীর। তার তিট ঠেকে গেছে। আপনার বাড়ি সার্চ করতে চাই। ওয়ারেন্ট আনেননি? ঠিক আছে, খুব বেশি সময় হয়নি যে এমপি সাহেবের মরার। এত তাড়াতাড়ি ওয়ারেন্ট আনা যায় নাকি? তবে আনা যেতে ততক্ষণ সময় আপনি পেলেন ধরুন। হামজা গেড়ে বসে রইল। মার্ডারটা এমপির। হামজার ক্ষমতার সীমাবদ্ধতা এখানে। সে বুঝল ওই কাঁচের টুকরোর কোনো এক টুকরোতে নিশ্চিত তার ওয়ার্কশপ গোডাউনের লেবেল লাগানো আছে। আঠার ফলে ওই কাঁচের ওই টুকুটুকু অক্ষতভাবে ভেঙেছে। রুফ কাইসারের হাতে পড়লে এক মুহূর্তে বের করে আনবে সব। বড় ঘর সার্চ করা হবে, ঠেকানোর উপায় নেই। তাকে নজরে রাখা হবে অবশ্যই। তার সীমানা থেকে একটা ছেলেও এদিক সেদিন বেরোলে তার পিছু নেবে পুলিশ। অনুসরণ করে পৌঁছে যাবে আমির নিবাসে। জিতে যাবে আরমিন। সে ফুরিয়ে যাবে এক মুহূর্তে। তাহলে এবার কি হবে? জয় ফরারি আসামি, গত রাত থেকে মিসিং। এতক্ষণে ক্রসফায়ারের হুকুম জারি হয়নি কি? হামজার অবস্থা দুপুর হতে হতে এত খারাপ হলো, ডাক্তার বাড়িতে এনে বাড়িতেই হার্ট মনিটরিং সহ গোটা শরীর অবজারভেশনে রাখা হলো। ডাক্তার জানালেন সম্পূর্ণ অকেজো হতে হামজা সাহেব যদিও বা কিছুটা সময় পেতেন, কিন্তু উনি যা ট্রমা ও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, খুব বেশি দিন আর এইটুকু সক্ষমতাও থাকবে না। খুব দ্রুত পক্ষাঘাতে চলে যাচ্ছে প্রতিটা অঙ্গ। তুলি শুধু ভাবে কতটা অপরাধের সাজা হিসেবে তরতাজা বলবান হামজার দেহ নিথর হয়ে উঠছে। এ কী ধরনের শাস্তি? মৃত্যু সেসবের তুলনায় সত্যিই নগণ্য। এমনও কিছু অবস্থা রয়েছে, এই যে হামজার শ্বাস চলবে, এর চেয়ে ভয়াবহ শাস্তি এখন আর কিছু নেই তার জন্য। ডাক্তার আজ হামজাকেও জানিয়ে দিলেন, তুমি সম্পূর্ণ অকেজো হতে চলেছ। নো মুভমেন্ট, অনলি ব্রেথ। হুইল চেয়ার, অন্যের সহায়তায় জীবন ধারণ, মেরুদণ্ডহীন পড়ে থাকা। হামজার চোখেও তখনও অবিশ্বাস, মনে দুনিয়া ধ্বংসের আকাঙ্ক্ষা, কিন্তু শরীরে অক্ষমতা। আরমিন তার সঙ্গে কি করে ফেলেছে? বিকেল হয়ে গেছিল। জয়ের ঘুম ভাঙল না। নেশার প্রভাব ও রক্তপাতে শরীর অবসন্ন। শীতের দিনেও এসি চালিয়ে ঘুমানো জয় আমির 21 বছরের অবরুদ্ধ বাপের ভিটায় ঘামে ভিজেও কিসের ঘুম যে সেদিন ঘুমালো? অন্তু সেদিন লম্বা সময় ধরে জয়কে দেখল। সে কখনোই এত খেয়াল করে জয়কে দেখেনি আগে, কখনো তাকাতে রুচি হয়নি। অন্তুর মনে হলো এই যে অভিজাত্যে মোড়ানো বাড়িখানা, এর সাথে লোকটার চেহারার মিল গভীর। ভ্রুতে অভিজাত্য, কালো ঠোঁটে, গভীর চোখে, মুখের গড়নে, ঘন চুলে, কঠোর সুদর্শন চেহারা। কিন্তু সেই অভিজাত্য ঢাকা পড়েছে নোংরা ব্যক্তিত্বের আবরণে। বিকেলের পর জাগল জয়।
চুপ কচলে জড়ানো কণ্ঠে বলল, ডাকুনি কেন? ডেকে কি? ঘুমাচ্ছিলেন আপনি? অন্তর দুটো ওড়নাতেই রক্তমাখা। সে মুখ ঢেকেই ঘোড়াহাটের মোড় থেকে খাবার কিনে আনলো। পুলিশ চারদিকে ছড়িয়ে গেছে। এখানে আসতে খুব বেশি সময় নেবে না। এভাবেই আপনি বাইরে গেছিলেন? পুলিশের চোখে পড়ি নাই বলে খারাপ লাগছে? লাগছে। জয় ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। ঘুম থেকে ওঠার পর শরীরে দ্বিগুণ ব্যথা। লুঙ্গির ভাঁজে গুজে রাখা মোড়ানো কাগজটা বের করে কিছুটা পাউডার হাতের উপর নিয়ে উন্মত্তের মতো নাক দিয়ে শুষল। ব্যথায় কাতর অন্তু চেয়ে বসল। আমি নেব, আমাকেও দিন। জয় মাথা নাড়ে। হেরোইন বৈধ দেহে নাপাক শুষতে নাই। সেটা আপনি হলে? আমি বৈধ, তাই তুমি এখনো পাক। আমি না, ধর্ম বলে। ওটাই সবচেয়ে বড় অধর্ম। হলো, আমি ধর্ম অধর্ম খুব একটা বুঝি না। হাঁ করো। খাবো না। আজ অবাধ্য হবে না। ভেতরে আর জায়গা নাই কারোর অভিযোগ রাখার। ওটা তো আপনার প্রিয় ছিল, তখন জায়গা খালি ছিল। আজ ভয় পান? ব্যথা। ব্যথাকেই তো ভয় তাহলে। পেলে কি? ব্যথা পাওয়া না যায় আমার জন্য? যার জন্য মানুষকে ব্যথা দেওয়া সহজ, সে ব্যথা পাবে কেন? যতদিন ব্যথা দেওয়া সহজ ছিল ততদিন ব্যথা লাগতো না। এখন কঠিন মনে হয়? এত প্রশ্ন না করো না। খাবারটুকু খাও। ওষুধ কে দিয়ে গেছে? দুটো নার্স আসে। কার হুকুমে? অন্তু জবাব দেওয়ার আগেই জয় কেমন অদ্ভুতভাবে ছটফট করে উঠে ঠোঁটে আঙুল চেপে মাথা নাড়ল। সে জবাব শুনতে চায় না। অন্তু বলতে চাইছিল ওরা নিজেরাই আসে, অন্তুর ওপর দয়া করে। আজ জয়ের মুখের কোথাও একরত্তি রসিকতা নেই। অসহনীয় ব্যথা গম্ভীরতা রূপে মুখটায় ছেপে আছে। ওরা দুজনেই কাজটা করেছে। 4 জন। কখন আসে ওরা? আজও আসবে? আসলে সন্ধ্যার পর আসবে। জয় আর প্রশ্ন করে না। অন্তু সামান্য খায়। জয় তার চেয়েও কম। খেলে বমি পাচ্ছে। মাথায় একটা ঝিমুনি ধরে গেছে। জয় আমির নামটা জানতে চায়নি একবারও, যে কে তার প্রাণ ভোমরা কেড়েছে। আপনি জিজ্ঞেস করলেন না কে এসেছিল আমির নিবাসে? জিজ্ঞেস করিনি যখন বলতে চাইছো কেন? সহ্য করতে পারবেন কিনা এই ভয় পাচ্ছেন? আমার সহ্য ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করো না। আপনি কাঁপছেন জয় আমির। জয় অপ্রস্তুত হয়। শক্ত মুখ তাকায় ঠিকই, কিন্তু কাতর এক ঢোক গেলে। একটু পর কেমন করে যেন জিজ্ঞেস করে, কে এসেছিল? অন্তু কিচ্ছু বলে না। দুজন শুধু কয়েক মুহূর্ত দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। অন্তর শক্ত মুখটা বেয়ে টুপটুপ করে জল গড়ায়। জয় চোখ নাক খিচে মুখ ফেরায়। সে বিশ্বাস করবে না, একটুও না। আরমিন সবসময় চেয়েছে হামজার ব্যাপারে জয়কে ভড়কাতে, আজও চাইছে। জয় বোকা নয়। সে বিড়বিড় করল, অপবাদ দিস না আরমিন, অপবাদ না। অন্তু সুখে চোখ বুজে। কৃতজ্ঞতায় অন্ধ কাঙাল জয়ামিরের চোখে তার বেবতার জন্যই ঘৃণার দ্বিধা অন্তুর ভেতর থেকে এক মুহূর্তের জন্য সমস্ত ব্যথা লাঘব করে দেয়। জয় পাথরের মতো নিথর বসে রইল। নার্স দুটো এসেছে। জয় তাদেরকে ওপরে নিয়ে আসে। তারা ভয় পাচ্ছিল। ওভাবেই আরমিনকে সেদিনের সেবাটুকু দিল। জয় বলল, আরও 2 জন ছিল আপনাদের সাথে, আমি তাদের সঙ্গে দেখা করতে চাই, চলুন। অন্তু শুধায়, কোথায় যাচ্ছেন? জবাবে অন্তুর কপালে একটা গাঢ় চুমু খেয়ে জয় বেরিয়ে যায়। অন্তুকে বলার সুযোগ দেয় না। আপনার দোহাই লাগে মেয়র সাহেবের কিছু করবেন না, মেরে ফেলবেন না ওনাকে, অনুরোধ আমার। আপনি শুধু স্যারেন্ডার করুন, বাকিটা আমার। নার্সগুলো চেনে কারা হামজার সাথে এসেছিল সেদিন। জয় পাটোয়ারি বাড়ি ঢুকল। তখন 12টা ছুঁই ছুঁই। সে মূল ফটক দিয়েই ঢুকল। তখন পুলিশ আশপাশে নেই বোধহয়। ফটক আটকে দেওয়ার পর পাটোয়ারি বাড়ি একখানা সংরক্ষিত দুর্গের মতোই। জয় সোজা উঠে যায় দোতলায়। দরজা খুলে তুলি জয়কে দেখে আপ্লুত। জয়ের সাথে 4 জন নার্স। তুলির ধারণা এদেরকে হামজার দেখভালের জন্য জয় এনেছে। হামজা বসার ঘরের সোফায় বসা, তাকে হাঁটা চলার ওপর রাখা হয়েছে। ডাক্তার প্রেশার মাপছেন। আশপাশে বসে আছে 6টা ছেলে। জয় নার্সদের থেকে জেনে নেয় কে কে গেছিল হামজার সাথে। হামজা জয়কে যতটা অস্থির হয়ে দেখল, জয়ের দৃষ্টি হামজার ওপরে ঠিক ততটাই স্থির, অটল। নার্সগুলো কি করে জয়ের সাথে এসেছে? হামজার রক্তচাপ হুড়হুড় করে বাড়তে লাগল। কেমন করে ঢোক গিলল। জয়, কোথা থেকে আসছিস রে? বিক্ষিপ্ত শ্বাস ছেড়ে বলে, আগে এখানে আয়। শক্ত করে চেপে ধরে জয়কে বুকের সাথে। কিছুক্ষণ পর বলে, তোর হাতের আর্মস্লিং কই? কোথায় ছিলি রে সারা রাত? কিছু খেয়েছিস? দেখি পায়ের হাল দেখি। জয় কাঠের আসবাবের মতো দাঁড়িয়ে রইল। বুকের ব্যথা হৃৎস্পন্দন হয়ে ছুটছে। কথা বলছিস না কেন? কি হয়েছে? কি বলতে চাস? কি বলবি তুই হামজাকে? হ্যাঁ, অমন করে দেখছিস কেন? জয় শুধুই অপলক হামজাকে দেখে যায়। হামজার কলিজাটা কাটা মুরগির মতো ছটপট করে উঠল। জয় একটাবারও ভাই বলে ডাকেনি, অথচ সে বাড়িতে ঢোকার সময় ফটকের সামনে থেকে গলা ফাড়তে ফাড়তে ঢোকে। হামজা বিস্ময়ে কয়েক কদম পেছায়। শরীর থরথর করে কাঁপে তার। তার কি মরে যাওয়া উচিত? জয়ের চোখের ভাষা কি বলছে? ওটা কি ঘেন্না? জয় হাঁটু মুড়ে বসে
ওড়নায় মোড়ানো মৃত ভ্রূণটা মেঝের ওপর মেলে রেখে উঠে দাঁড়ায়। রিমিটা যে কোত্থেকে দৌড়ে এসে পাগলের মতো ওটার উপর পড়ে কেঁদে উঠল। হামজা আর একটু পেছায়, ঠিক যেমনটা সাপ দেখলে মানুষ পেছায়। জয় তখনও নজর সরায়নি। ওটাই ভয়। হামজার ভয় হয় জয়ের চোখে চোখ রাখতে। ভ্রূণটার দিকে তাকিয়ে হাঁটু শিথিল হয়, ধূপ করে বসে পড়ে সোফার ওপর। তুলি রিমির পাশে বসে একবার ভ্রূণটা দেখল, আবার ভাইকে। তার চোখ ভরে ওঠে। আরমিনের হয়ে সে এবার সাক্ষ্য দেবে, হামজার বিরুদ্ধে দেবে। কিন্তু সাক্ষ্য চাওয়াওয়ালি সেই হতভাগী কোথায়? নার্স ও মহিলা ডাক্তারটার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো, কাঁপতে লাগলো তারা। জয় দুটো ছেলেকে বলল, বড় ঘর থেকে পিটবুলগুলোকে নিয়ে আয় তো। সে নিজের রুমে গিয়ে সেই কুড়ালটা আনলো। পিটবুল চারটে প্রায় আজ সপ্তাহখানেক না খাওয়া, গলার দড়ি যেন ওদের ধরে রাখতে পারছিল না। তাদের মালিক তাদেরকে ছোট থেকে মাংস খাইয়ে পালন করেছে। শুকনো ভ্রূণের দলাটা উপাদেয় খাবারের মতো লাগছিল। একটি বুল হাত থেকে ছুটে দৌড়ে আসে ভ্রূণটার দিকে। জয় মুহূর্তের মাঝে কুড়াল তুলে এক কোপ মারল বুলটার ঠিক ঘাড় বরাবর। ফিনকি দিয়ে রক্ত ছুটে গায়ে পড়ে, মাথাটা আলাদা হয়ে জয়ের পায়ের কাছে পড়ে। সেটার ওপর পাড়া দিয়ে দাঁড়িয়ে জয় নার্সদের দিকে দেখিয়ে ছেলেদেরকে বলল, ওদেরকে মামার ঘরে নিয়ে যাবি, তার আগে কাপড় চোপড় মুক্ত কর। আমি চাই না ওদেরকে খেতে বুলগুলোর কোনো সমস্যা হোক। এমনিতেই একটা সঙ্গী হারিয়েছে ওরা, তার জন্য আমি দুঃখিত। নার্স তিনটে কাঁপছিল। একজন এর মধ্যে দৌড়ে পেছনের দিকে ছুটতেই জয় থাবা মেরে পেছন থেকে চুলের মুঠি ধরে টেনে এনে মেঝের উপর ছুঁড়ে ফেলল ছেলেদের দিকে। কাপড় চোপড় খুলে নেড়ে, দেরি করিস না। ছেলেরা নিজেদের পরিণতি নিয়ে চিন্তিত। তারা বুঝতে পারছিল না কি করা উচিত। জয় পশুর মতন গর্জন করে উঠল, যা বললাম করো হে ভেড়াচ্চুদারা, সারা রাত নাই আমার হাতে। তুলি উঠে এসে জয়ের সামনে দাঁড়ায়। পাগল হয়েছিস তুই? কি সব হচ্ছে বলতো? তোরা এমন কেন? জয় আলগোছে তুলিকে বুকের সাথে চেপে ধরল। নোংরা দৃশ্য দেখা থেকে বাঁচালো নাকি সান্ত্বনা দিল জানা নেই। ওদের কান্নাকাটিতে ভরে উঠল ড্রয়িং স্পেস। হামজা নীরব দর্শক। সে ঘটমান পরিস্থিতি নয়, সে দেখছে জয়কে। জয় তুলির মাথায় হাত বুলিয়ে দেয়। রিমি ভ্রূণটাকে চোখ ভরে দেখল। পাশে যা হচ্ছে তাতে তার অবাক হবার নেই। একটা মেয়ে এসে জয়ের পা দুটো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। আমায় ছেড়ে দিন, আমার বাচ্চা আছে ঘরে। সেদিন ওই কাজ না করলে উনি মেরে ফেলতেন আমাদেরকে। তো মরে যেতি, আজও তো মরতেই হচ্ছে। তবু কাজটা করার ছিল না। মেয়েটার মুখের ওপর কষে এক লাথি মেরে এগিয়ে দিল ছেলেদের দিকে। মেয়ে তিনটেকে সম্পূর্ণ উলঙ্গ করে হুমায়ুন পাটোয়ারির শোবার ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। জয় পিটবুলগুলোর দিকে তাকিয়ে সামান্য মাথা নেড়ে শুধু ইশারা করতেই ওরা ঢুকে পড়ল। বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হলো। মাংস ছিঁড়ে খাওয়া, টানা হ্যাচড়া, চিৎকার, ছুটতে চাওয়ার প্রয়াস, ঘর এলোমেলো হওয়া, কাঁচের আসবাব ভাঙা, নারীকণ্ঠের আর্তনাদ, সকল আওয়াজ একত্র হয়ে গা ছমছমে পরিবেশ তৈরি হলো। সবাই নিশ্চুপ দাঁড়িয়ে, নিঃশ্বাস বন্ধ সবার। মহিলা ডাক্তারটা ঠকঠক করে কাঁপছে তখন। জয় কুড়ালের কোপে তার হাত দুটো কেটে নিয়ে রেখে দিল হামজার সামনে, সেন্টার টেবিলের ওপর। রক্তে কাঁচটা ঘোলা হয়ে গেল। হামজা দেখল শরীর থেকে আলাদা হয়েও নড়ছে হাত দুটো, গলগল করে রক্ত ঝরছে। শুধু হাত দিয়ে গর্ভপাত করানোতে হাত কাটল জয়। সহায়তা করায় কুকুরের খাবার হলো নার্স। সে যে নির্দেশদাতা, আয়োজক, জয় তার সঙ্গে কি করবে? খুব চিৎকার করছিল মহিলা। জয় তার চুল ধরে টেনে হিচড়ে নিয়ে গিয়ে দেওয়ালের সাথে কষে এক বাড়ি মারল মাথাটা। মাথার করটি বোধহয় গুঁড়ো যদি না হয় তো থেতলে গেল। চিৎকার বন্ধ, পরিবেশ ঠান্ডা। ওদিকের চিৎকার আর বুলের গর্জন আর দাঁতের ঘর্ষণের শব্দ তখনও আসছে। আরমিন কখনো মুখটাও দেখায়নি কাউকে। গর্ভবতী আরমিনকে অনাবৃত করে গর্ভপাত করিয়েছে নার্সগুলো। জয়ের চোখে আবঝা হয়ে ভেসে ওঠে একটি দৃশ্য, বহু বছর আগের দৃশ্য। একটি গর্ভবতী মানি, কয়েকটি পুরুষ। হামজার সাথে যাওয়া ছেলেদের ওপর ওই পুরুষগুলোই ভেসে উঠল কিনা জয় পাগলের মতন খুবলে ঠরে এনে পায়ের নিচে করল একজনকে। গলার উপর পাড়া দিয়ে বলল, আমার জন্য নাকি জান দিতে পারিস রে তোলা? সবাই কেন মিথ্যা আশ্বাস দিস বলতো আমায়? কাঁচা গাছের খড়ির মতো কুড়াল তুলে কুপালো ছেলেটাকে। ছিন্ন ভিন্ন হয়ে গেল মানবদেহটি। মাংস রক্ত ছিটে ছুটে একাকার হয়ে গেল। জয় জোরে শ্বাস ফেলে তখনও জিজ্ঞেস করছে, থামালি না কেন তোরা সেদিন মেয়রকে? বললি না কেন জয় আমেরের ছেলে ওটা? তোরা জানিস না কেউ? নাই জয়ের বাপ, নাই চাচা, নাই মা, নাই ভাই। একটা ভাই নাই রে জয় আমেরের। ওরা তোদের সামনে মেরেছে না আমাকে? কত কি নিয়েছিস আমার কাছে, দেইনি তোদের? আমায় কি দিলি তোরা? চারজনকে ঘরের মেঝেতে কুপিয়ে কয়েক খণ্ড করে ফেলে রাখল। কারোর হাত ঝুলে রইল, কারোর বুক ফেড়ে যাওয়ায় হৃৎপিণ্ড দেখা যাচ্ছিল। কান কেটে আলাদা হয়ে পড়ে রইল একটা। তুলি বমি করে ভাসিয়ে দিল। জয়ের শরীর রক্তে জুবজুবে, দাঁত টকটকে লাল। পেটে রক্ত গেছে অবশ্যই। পেট মোচড়ে এলো রিমির। সবশেষে হামজার ডাক্তার, যে ডাক্তার মানুষ, সেও বমি করে ফেলল অসুস্থ দৃশ্যে। তুলি দৌড়ে গিয়ে কোয়েলের রুমটা বাইরে থেকে আটকে দিয়ে এলো। জয়ের হাতের ব্যান্ডেজ থেকে গলগলিয়ে রক্ত পড়ছে তখন। সে কুড়ালটা ছুঁড়ে মারে, মেঝের টাইলস ভেঙে যায়।
খোঁড়াতে খোঁড়াতে হামজার সামনে এসে দাঁড়ায় জয়। জিন্না কোথায়? হামজা জবাবহীন। রক্তে ভেজা জয়কে সে বহুবার দেখেছে। আজ হামজার বিরুদ্ধাচারণের রক্ত গায়ে মেখে এসে দাঁড়িয়েছে জয়। তবু জয়ের কণ্ঠস্বর ভঙ্গুর, স্থির। মানুষ বিশ্বাস ও ভরসার কাছে হেরে গেলে সমস্ত শক্তি অর্থহীন হয়ে পড়ে। জয় এত তাণ্ডব হামজার কথা মতো কাজ করা সামান্য পেয়াদাদের উপর করল, কিন্তু রাজার সামনে এসে সে শুধু নিস্তেজ কণ্ঠে হিসেব চায়। আবার শুধায়, কোথায় জিন্না? কবে সরিয়েছ ওকে? আমার তো জানা দরকার কতদিন যাবৎ তোমার পালিত কুকুরের কাজ করে আসতেছি। জয়, শাসি উঠল হামজা, স্পর্ধা বেশি হবে না তোর আমার সামনে। জয় অনড় দাঁড়িয়ে রইল। হামজা উঠে গিয়ে জয়ের সামনে দাঁড়ায়। মেরে ফেলবি আমায়? মার না, মার। তোর মনে হয় আমি ধোকা দিয়েছি তোকে? তুই আমায় ধোকা দিয়েছিস। তুই নিমকহারাম জয়। তুই তোর পথ ভুলে গেছিস। আমাদের গন্তব্য ও জীবনরেখা কেমন, আমরা কোথা থেকে উঠে এসেছি সব ভুলে গেছিস। এই কথা ছিল না তোর আমার। কে জিন্না? তুই কে? তোর পরিচয় কি? আজ তোর বউয়ের সাথে দুটো দিন বাপের ভিটায় উঠে বাপের ব্যাটা হয়ে গেছিস জয়। আমিরের ব্যাটা হয়ে গেছিস তুই। মার, আরো লোক মার। ওদের মারলি আমাকে মারবি না? কেটে নে, আমার হাত দুটোও কেটে নে। এই হাতেই মেরেছি জিন্নাকে। মার কোপ। কত জোর তোর হাতে দেখি জয়। এক কোপে হামজার হাত কেটে পড়ে যাওয়া চাই। রিমি বিস্ময়ে কেঁপে উঠল। হামজার চোখের তারায় টলমলে মথনোটা কি? অশ্রু। নিজের সন্তান হারানোতেও এই অশ্রু স্থান পায়নি লোকটার চোখে। হামজা জয়ের সামনে নিজের হাত দুটো মেলে ধরে। এই দেখ, দেখ, এই দুই হাতে তোর ছোট্ট হাতের মুঠো চেপে ধরে আমি তোকে দুনিয়ায় চলতে শিখিয়েছি। আজ তোর হাত খুব শক্ত, খুব অস্ত্র চালাতে শিখেছে, শত্রু দমন করে নিজের জন্য জায়গা বানাতে শিখেছে। আমি তোকে হাতে ধরে সেই শক্তি দিয়েছি, নয়তো শালা তোর মতো এতিমকে এই ভুখা দুনিয়া কবে গিলে খেয়ে বমি করে ফেলবে। তুই জানিস না দুনিয়াকে? যে মারতে জানে না তাকে মরে যেতে হয়, যার পিছু টান থাকে সে ধ্বংস হয়। তোকে টিকিয়ে রাখার দায়টা আমার এই দুই হাতের ছিল সেদিন, আজ নেই। তাকিয়ে দেখ নিজেকে। এক টুকরো জীবনের নেশা তোকে কোথায় নিয়ে এসেছে। জয়, তোর আমার মতো মানুষদের পিছু টান থাকতে নেই। বলিনি তোকে আমি? আজ তুই বড় ন্যায় অন্যায় বিশ্বাস ভরসার গুণগান গাইতে জানিস দেখি। সেদিন আমি আমার এই দুই হাতে তোর পেট ভরানোর জন্য রক্তাক্ত পয়সায় দুমুঠো চাল কিনে এনেছি। সেদিন এই অভরসা জাগেনি তোর এই হাতের ওপর? খুব বড় হয়ে গেছিস তুই। নিজের সংসার গোছাতে আমার সঙ্গ ছাড়তে তোর খুব বেশি দ্বিধা বাকি নেই ভেতরে। অথচ আমায় দেখছিস, আমি আজও মোহহীন, সঙ্গহীন, সংসারহীন, পরিচয় ও নামহীন। আমার একটা পরিচয় আছে, আমি তোর হামজা ভাই। আজও তোকে নিয়ে আর কিছু দূর চলতে লড়াই করছি। যেখান থেকে উঠে এসে যা যা সহ্য করে তুই আমি আজ এখানে এসেছি না, সেখানে তোর বংশ পরিচয় না, হামজার বুকটা পেতে দেয়া ছিল তোকে আড়াল করে দুনিয়ার উপযুক্ত করতে। হামজা দম টেনে নিয়ে চিৎকার করে উঠল, আমি তোকে না হারাতে এই দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি। তোর বউ, সন্তান, ভাই, এমন আর কি? বুঝেছিস তুই? আমাদের পথে পরিবার আসতে নেই। আমি তোকে ছোটবেলা থেকে বুঝিয়ে আসছি, পাপীরা পাপে বিরতি দিলে তারা ধ্বংস হয়ে যায়, বিবেক তাদের মৃত্যু। দেখ আজ কোথায় দাঁড়িয়ে তুই আমি। আর কত ক্ষয় করে থামবি? একটা বার বুকে হাত দিয়ে দেখলি না তোর জন্য কতখানি জায়গা এখানে রেখে দিয়েছি। আমার কেউ নেই কোনো কুলে, তোকে হারাবো কোন সাহসে? বলে দে। দুজনের মাথার ওপরে ফাঁসির দড়ি দেখছিস? চল ঝুলে পড়ি, চল আমার সাথে। হামজাকে টানে জয়। জয় পর্বতের মতো অটল, চোখ দুটো রক্তের মতন টকবগে লাল, থুতনি ও বুক তীর তীর করে কাঁপছে। চোখ দুটো শুধু বিক্ষুব্ধ হামজাকে দেখছে। তুই পরিবার চাস জয়? তোর পরিবার আছে? পরিবার থাকলে কেউ তোর মতো জয় হয়? 21 বছর আগে পরিবার হারানো এতিম পরিবারের ওপর দায়বদ্ধতায় হামজাকে মারতে এসেছে। শ্যাহ! হামজাকে তোর বউ না চিনুক তুই চিনিস না? হ্যাঁ, তুই তোর বউকে বলিসনি হামজা তোর বাপ? তোর পরিবার তোকে ধুকে ধুকে মরার জন্য এই ক্ষুধার্ত দুনিয়ায় একলা ফেলে সেই কবে চলে গেছে? বলিসনি তুই তোকে? জয় উপর নিচ মাথা নাড়ে, ক্ষণকাল পর বলে, তুমি বুঝবে না আমার রক্তের কদর। এটাই তো স্বাভাবিক, তুমি আমার রক্তের কেউ না। হামজা নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকে, চোখে অবিশ্বাস, বুকে কাঁপছে ঠক ঠক করে। আমি তোমার ভালোবাসার হিসেব বুঝতে পারি নাই আজও। তুমি আমায় আপন করলে আমার পরিবার আর রক্ত থেকে আমারে ছিঁড়ে নিয়ে। এভাবে রক্ত না জন্ম মোছা যায় না, বোঝো না? না না রে জয়, কি করে বুঝবো বলতো? আমার তো রক্ত আর জন্ম পরিচয় নাই।
তোদের মতন জমিদারি পরিচয় আর বড়লোকি রক্তের নাম তো আমার নাই। জয়কে যেন একটুও স্পর্শ করল না হামজার হৃদয় বিদারক বাক্য দুটো। সে নিষ্ঠুর কসাইয়ের মতো হামজার কলারটা ধরে এক ঝাঁকুনি মেরে দাঁত পিষে গর্জে ওঠে। তুমি জয়কে খুঁজলে, জয়ের ভেতরটা বুঝলে না। তুমি যেই হাতে জয়কে বাঁচিয়ে রাখলে, সেই হাতে কি করে মেরেও ফেললে। জয় বুকের মাঝখানটায় আঙুল রেখে খোঁচায়। তুমি কখনো এখানটায় হাত রেখে টের পাবার চেষ্টা করছো এখানে কি চলে? তুমি তোমার পরিবারকে চেনো না অবধি। চিনলে জানলে তুমি পরিচয় ছেড়ে দিতে। যেখানে এই পালিত পরিবারের পরিচয় নিজের নামের সাথে লাগিয়ে আজ 34টা বছর বেঁচে ফিরতেছ। হামজা পাটোয়ারি, হামজা পাটোয়ারি। আর আমি আমার পরিবারের চোখের সামনে রক্তে ডুবে যাইতে দেখা জয় আমির। তুমি আমায় শেখাবে না আজ। আর জিন্না হলে আরমিনের গর্ভ থেকে ওর চাচাতো ভাইয়ের রক্তের দলা ওভাবে ছিঁড়ে এনে মাটিতে ফেলে আসতে পারত না। বিশ্বাস করো, ওই দেখো পড়ে আছে তোমার জয় আমির। দেখো দেখো, এই যে এটা দেখছো না, বিশাল লম্বা দাঁড়িয়ে আছে না, এই খোসার ভেতরে জয় আমির নেই, থাকে না। পুরুষ নিজের বীর্যির সাথে বয়ে যায়। এবার রক্ত দলাটুকু দেখো আর ভাবো জয় আমির তোমার বদৌলতে কোথায়। দেখাবো? হ্যাঁ দেখবে? কলিজাটা চিড়ে দেখাই এইখানে কি চলতেছে জয়ের। একটা মজার কথা শুনবে? জয় পুরোপুরি অমানুষ হতে পারেনি। আজও কখনো কখনো হৃৎপিণ্ডটা লাফায় ঠিক মানুষের মতন। টের পাও হামজার শরীরটা কেমন ভর ছেড়ে দিল। জয়ের মুখে চোখে হাত ছোঁয়ায় হামজা। হাতে পিস্তল গুজে দিতে দিতে জয়ের সামনে হাঁটু ভেঙে বসে পড়ে পিস্তলের মুজেল টেনে বুকের সাথে তাক করে বলে, গুলি চালা। তোর চোখের ঘৃণা আমার দেখতে নেই। একদম এখানটায় চালা গুলি। খুব ছটপট করছে এখানে। চালানা রে জয়, থামিয়ে দে ছটপটানিটা। খুব অসহ্য বুঝলি? চালানা রে। জয় পিস্তলটা এক আছাড় মারল মেঝের ওপর। নিজের বুকের ওপর তর্জনী আঙুল রেখে বলল, এই যে এখানকার হিসেবটা আছে না, এটা খুব একপেশে। হয় এখানে চেপে জড়িয়ে ধরতে হয়, নয় আঘাত হানতে হয়। তুমি পারো দুটোই, আমার জন্য একটাই সই। জয় এক কদম করে পেছায়। আমি যখন আঘাত পেলাম শেষ 12 কাছে এসে উৎসব করে গেলাম, কিন্তু তোমার বেলায় তুমি আমায় পাবে না। হামজার মেরুদণ্ড ভেঙে আসে। সে মেঝের ওপর উপরু হয়ে জোরে জোরে শ্বাস নেয়। শরীর অবসন্ন হয়ে গেল নাকি, কেমন করে যেন ডাকে, জয় শোন ভাই জয়। রিমি ছুটে আসে জয়ের দিকে। এই কোথায় যাচ্ছেন আপনি? আরমিন কোথায়? কোথায় কেমন আছে? জয় হাসে। আমার কবুতরগুলো দেখবেন, ওরা দিনে 4 বার দানা খায়। 2 সপ্তাহ পর পর ওদের বাসাটা পরিষ্কার করতে হয়। তুলিকে বলল, তোর একটা বিয়ে দেয়া দরকার ছিল। পাখির ডিম ঘুমাচ্ছে নাকি? জেগে উঠলে আমায় খুঁজলে বলিস জয় আমির তীর্থে গেছে, খুব তাড়াতাড়ি ফিরবে। তুলি ডুকরে উঠল। বাইরে তখন বাঁশির আওয়াজ, অনেকগুলো পায়ের চলাচল, ফটকে ধাক্কা ধাক্কি, মাইকে পরিচিত কিছু বাক্য আসছে। জয় আমির, আমরা জানি আপনি ভেতরে আছেন, সারেন্ডার করুন। পালানোর চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হব। পালাতে পারবেন না, 4 দিক থেকে ঘেরাও করা হয়েছে আপনাকে। জয় এক টুকরো হাসে। তরু তো এলো না দেখা করতে, রাগ করেছে নাকি? একটু এসে ফ্যাচ ফ্যাচ করে না কাঁদলে জয় যেতে পারছে না তো। জয় চারপাশে খোঁজে তরুকে। তরুর ঘরটার দিকে তাকায়। ওখান থেকেই বেরিয়ে আসার কথা। চোখ ছলছল করে বলে মাথাটা নিচু করে বেরোবে। ঘরটা বাইরে থেকে আটকানো। কোয়েল খুব কাঁদছে আর দরজা ধাক্কাচ্ছে ভেতর থেকে, কিন্তু তরুর কোনো সাড়া শব্দ নেই। মেয়েটার অভিমান তীব্র। আজ যে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, তবু অভিমান ছেড়ে একটাবার এসে হু হু করে কেঁদে উঠল না। রক্তে মাখামাখি লুঙ্গি দেখল একবার, খুলে যাওয়ার উপক্রম, তাই মুড়ে আবার শক্ত করে গিট্টু দিল। হামজা উঠে কিভাবে যে উন্মাদের মতন দৌড়ে রুমে যায়, ফিরে আসে পাসপোর্ট ও ভিসা নিয়ে। জয়ের হাত চেপে ধরে জয়। জয় চল আমার সাথে, তাড়াতাড়ি। জয় শান্ত স্থির দাঁড়িয়ে বলে, কোথায়? মেরে ফেলবো একদম, শুয়োরের বাচ্চা। চুপচাপ যা বলি কর। এখন আর কিভাবে তোকে এয়ারপোর্টে পৌঁছে দেব? হিলি বন্দর দিয়ে ভারতে ঢুকবি। আয় আমার সাথে, আয়। রিমি, একটা প্যান্ট নিয়ে এসো। পশুর মতন গর্জে উঠল, যাও। লুঙ্গি খুলে প্যান্ট পরে জয়। লোহার ফটক ভাঙতে একটু সময় লাগবে। প্রাচীর অতিরিক্ত উঁচু, তার ওপর কাঁচের টুকরোর সুরক্ষা, কিন্তু বেশিক্ষণ এভাবে ঠেকানো যাবে না তো। হামজা জয়ের হাতটা ছাড়া করে না, ধাক্কায় জয়কে, বেরিয়ে যা, যা যা, পেছন ফিরে তাকাবি না। ঝোপের কোল দিয়ে একদম গিয়ে উঠবি উপজেলার বাইরে। খবরদার মেইন রোডে উঠবি না। জয় চুপচাপ দেখে হামজাকে। হামজা অধৈর্য হয়ে তাড়া দিল, যা শুয়োরের বাচ্চা যা। হাত ধরে টেনে হিঁচড়ে লম্বা বারান্দা পেরিয়ে সিঁড়িঘরের কাছে যায়। জয় উদ্ভ্রান্তের মতো পিছু চলে। চাবি দিয়ে তালা খোলার সাধ্য হামজার আর নেই। তার হাতে সেই উদ্দীপনাবাহী স্নায়ু অচল প্রায়। জয় অন্ধকারেই হামজার মুখের দিকে তাকিয়ে তালা খোলে। হামজার মুখটাই নিদারুণ কাতরতা। জয়ের বুকে বোধহয় চাপ অনুভব হয়, তবু সে একবার হামজাকে কোষে জড়িয়ে ধরে না। তার রক্তে টান পড়ল বোধহয়, কিন্তু জড়িয়ে ধরতে না পারার ব্যথায় জয়ের চোখ জ্বলে উঠল ঠিকই। বড় ঘর পেরিয়ে নিচতলার পেছনের দরজার ওপারে প্রাচীরের সীমানা। সেই গেট খুললেই
পেছনে বিশাল ডোবা, সেখানে বড় ঘরের জ্বালানি বর্জ্য নিষ্কাশিত হয়। সেদিকে জয়কে ছেড়ে দিয়ে বলল, যা, চলে যা, দেখা হবে আবার। জয় দাঁড়িয়ে থাকে। কিচ্ছু বলার নেই কি তার? তবু কেন দাঁড়িয়ে? দ্রুত যা জয়, ওরা এক্ষুনি ভেতরে ঢুকে পড়বে। জয় ধীরে ধীরে কয়েক কদম এগোয়। হামজা তক্ষুনি ডেকে ওঠে, শোন! পা থামে জয়ের। হামজা দৌড়ে যায়, একখানা কাপড় 2 ভাগ করে ছিঁড়ে এক টুকরো বাহুতে বেঁধে দেয়। রক্ত পড়ছিল সেখানে। বাহিনী বোধহয় বাড়ির সীমানায় ঢুকে পড়েছে। 2টো গুলি ফুটল। হামজা একবার কষে জয়কে চেপে ধরে বুকের সাথে। কিচ্ছু বলার নেই কারো। হামজা 2 সেকেন্ড অপেক্ষা ঠিকই করল, জয় একটা বার তাকে চেপে ধরবে। ধরল না জয়। হামজা ছেড়ে দিল, বসে পড়ল ওখানেই। নিজের অত বড় শরীরের ভার রাখা দায় হলো না হামজার পক্ষে। তার স্নায়ুতে সেই জোর নেই। কিন্তু কিসের জোরে যে সে উঠে দাঁড়িয়ে দ্রুত ফটক আটকায়, তালা লাগায়, বড় ঘর বন্ধ করে দোতলায় উঠে যায়? নয়তো পুলিশ সন্দেহ করবে। এদিক দিয়ে জয়কে বের করে দেওয়া হয়েছে। পিছু নেবে জয়ের। জয় চলতি পথে নিজের ওপর খুব হাসে, উন্মাদের মতন হাসে। রাত 1টা বাজছে। তার গন্তব্য কোথায় এখন? সে কোথায় যাবে? কতক্ষণ পুলিশ তাকে ধরতে পারবে না? সে পেছনে কোথাও পাসপোর্ট আর ভিসাটা ফেলে দিয়েছে। এরকম এক চমৎকার মাঝরাতে তার একটা গান গাইতে ইচ্ছে করছে। সে গলা ছেড়ে গান ধরল, আমি কতজনে কত কি দিলাম, আরে যাইবার কালে একজন আরও দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, ডাক দিয়াছেন দয়াল আমারে। হামজা ছেলে দুটোকে হুকুম দেয় ফটক খুলে দিতে। বিশাল শরীরটা ভর ছেড়ে দেওয়ায় তুলির পক্ষে সম্ভব হলো না হামজাকে বহন করা। হামজা মেঝেতে পড়ে আধ বোঝা চোখে রিমিকে দেখে হাসে। রিমির কোনো খেয়াল নেই। সে আরমিনের সন্তানকে বুকের সাথে মিশিয়ে আদর করছে এক মনে। এই মুহূর্তে এই জগতে তার আর কিচ্ছু করার নেই এছাড়া। এই মহাক্ষণে হামজার মনে হলো সে ছাড়া আর কেউ আরমিনকে ঘেন্না করেনি। সে সব দিকেই একা আজ। তার দল লোকশূন্য, কোথাও কেউ নেই তার সামান্য সমর্থনেও। এই অক্লান্ত ছুটে চলা কি ব্যর্থ গেল? এসবের কদর কেউ যে করল না, তা বলে আজ সেও কেন ভেতরে কদর খুঁজে পাচ্ছে না? হাতের মুষ্টি থেকে আমিরের ব্যাটার হাত ছুটে যাওয়ার বলে সেই হাতে হামজা আমিরের ব্যাটার ফেলে যাওয়া কুড়ালটা তুলে নিল। চাপ ধরা রক্তের স্তর সরিয়ে তরল রক্ত এলোপাথারি গায়ে মাখল। কুড়ালটার হাতল ফতোয়ার পেছনে মুছে জয়ের হাতের ছাপ দূর করল। 5টা মরদেহ ও 3টে ছিন্ন ভিন্ন আহতকে উদ্ধার করা হলো। একজন নার্স মাংসাশী কুকুরের হামলায় প্রাণ হারিয়েছে। 2জনের শ্বাস চলছে। দেহে মাংস নেই অধিকাংশ স্থানের। একজনের একটা স্তন ছিঁড়ে নিয়েছে পিটবুল। কতক্ষণ বাঁচানো যাবে জানা নেই। একটা নারী ডাক্তার 2টো হাত হারিয়ে অচেতন। তার মাথার করটি ভেঙে গেছে, তবে এখনো বেঁচে আছে হয়তো। একজন ডাক্তারকে কম্পিত অবস্থায় ঘরের কোণে পাওয়া গেল। এত নৃশংসতা যে খবরে প্রকাশ করাও মুশকিল হবে, সেটা কালপ্রিট ভাবেনি। কালপ্রিটটা কে? হামজা? রাউফ কায়সার না এলে থানা পুলিশ হয়তো তা মানত। কিন্তু রাউফ কায়সার হামজার সামনে উবু হয়ে জিজ্ঞেস করল, জয় আমির কোথায় হামজা সাহেব? মেয়রের পদ হারিয়েছে হামজা, হারানোরই কথা। সে এখন নিশ্চিত ফাঁসির আসামি। তার আর পৌরসভা দপ্তরে কাজ নেই। সে ফুরিয়ে গেছে। জয় এখানে থাকার কথা। সে হাসপাতাল থেকে ফেরারি হয়েছে। এখন আমি আছি, আমায় অ্যারেস্ট করুন। ওকে যখন পাবেন তখন ধরবেন না হয়। আপাতত ও নেই হাতের নাগালে। এই অবস্থায়ও এত ধূর্ততা, এত চতুরতা কি দিল আপনাকে? হামজা কেমন করে যেন হাসে সামান্য। যা আপনারা কোনোদিন পাবেন না, আজ তা পেয়েছি আমি। রৌফ কায়সার জিজ্ঞেস করল না কি পেয়েছেন। করলে হয়তো হামজা বলতো, সন্তান হারানোর সুখ পেয়েছি আমি আজ। দেখুন, আজ হাত দুটো খালি আমার। যে হাতের মুঠোয় জয়ের হাতখানা চেপে ধরে 1.5 যুগ আগে হাকিমপুর থেকে দৌড় শুরু করেছিলাম, আজ 18 বছর পর সেই দৌড় ফুরিয়েছে। আজকের পর আমি আর ক্লান্ত হব না, কারণ জয় এসে হাসতে হাসতে পাশে বসে বলবে না, আর কত দূর বড় সাহেব, খুব ভারী লাগে তো, চলো 2 পেগ মাল খাই। আরমিন থাকলে নিশ্চয়ই জ্বলন্ত চোখে তাকিয়ে ধিক্কার দিয়ে উঠত। কেমন অনুভব করছেন সন্তান হারিয়ে? শত্রু হিসেবে যে পরামর্শ আমি দিয়েছিলাম তা মানলেই পারতেন। আমি সেদিন অন্তত আপনার খারাপ চাইনি হামজা সাহেব। রৌফ উঠে চুপচাপ বেরিয়ে গেল। যাবার সময় কি এক ইশারা করে গেল। হামজা খুব আগ্রহে হাত দুটো এগিয়ে দেয় হ্যান্ডকাফের দিকে। থরথর করে কাঁপছে হাত। খুব বেশি দেরি বোধহয় নেই সম্পূর্ণ অচল হতে। হামজাকে নিয়ে যাওয়ার সময় রিমি এসে দাঁড়ায় রৌফের সামনে। আমায় সঙ্গে নিন অফিসার। নিজের দেখভাল করবার সাধ্য ওনার নেই। আমি ওনার খাস দাসী, আমাকে প্রয়োজন হবে। হামজা চোখ দুটো বুজে নেয়, কিন্তু শ্বাস পড়ে না। সে এই দিনের আশায় এত দৌড়ায়নি এক জীবন। এত অপদস্থ, এত অসহায়, এত একাকী তার হবার ছিল কি? রিমিকে নেওয়া হলো না। রিমি তাতে অখুশি হলো না খুব একটা।
আরমিনের বাচ্চার তাকে খুব প্রয়োজন যে। সে আরেকটু মিশিয়ে নিল ভ্রূণটাকে বুকের সাথে। ওটা কি একটু দুধ পান করতে চায়? চাইলে রিমি দেবে। মা রিমি হলো না এ জনমে। দুজন হতভাগের সন্তানের দুধ মা হতে, তা বলে রিমির একটুও আপত্তি নেই। তুলির কান্না থেমে গেল একসময়। সে সোফার সাথে হেলান দিয়ে মেঝের ওপর ঠাই বসে রইল। আরমিনের একটা কি জ্যোতিষবিদ্যা জানে? এই তো কদিন আগে মেয়েটা বলল এ বাড়িতে কেউ থাকবে না। তুলির ঠাই হবে কি করে? ওই তো একদল বড় ঘরের তালা ভাঙছে, ধাতব শব্দ আসছে। দুই ভাইয়ের অপরাধ অশেষ। সেই অশেষে রউফ কায়সার আরেকটা যোগ করতে বড় ঘর তল্লাশির হুকুম না দিলেও হামজা ও জয়ের রক্ষার উপায় তো ছিল না। তবু এত আয়োজন কেন? সেটার প্রতিনিধিত্ব করলেন দোলন সাহেব। রিমি আর কিছুতে অবাক হবে না বলে হলো না, কিন্তু তুলি হলো। তুলি জানে না মুরসালিনের মৃত্যু দায়সারা আইনজীবীটার বুকে কি যে এক জ্বালা ধরিয়েছে। তিনি শেষ দেখতে চান, শেষ। রূপকথার জামিন ধরার কেউ নেই। পরাগের বোধহয় জামিন হবে না। তার হাতে কিছু খুনের রক্ত লেগে আছে। সালমাকে পলাশ মেরে ফেলেছে। কেন মেরেছে জানা নেই। মানুষ মারার জন্য পলাশের কোনো কারণ প্রয়োজন হতো না। তবে সালমাকে মারার একটা কারণ আছে। সালমা রাজনের স্থায়ী রক্ষিতা ছিল। রাজনের একটি সন্তান পরাগকে গর্ভে ধারণ করেছে। সুতরাং তার কিছু পাওনা রাজনের সম্পত্তিতে থাকবেই তো। সালমা খুব কৌশলী মহিলা ছিল। আবার রাজন আজগরের সঙ্গে ঘনিষ্ঠতাও গভীর ছিল। সুতরাং সে পলাশের সাথে চোটপাট করার সাহস রাখত। পলাশের মুডের নেই ঠিক। কখন কেমন মাথা কাজ করে, কখন বা সালমা কেমন কথা কাটাকাটির পর্যায়ে চলে গেছে। পলাশ নারীর গলার উঁচু আওয়াজ পছন্দ করে না। সে নারীর কান্না ও আর্তনাদ পছন্দ করে। সালমার প্রাণটা এই কারণেই গেছিল। পলাশের সহকারী লাশটাকে গুম করে দিয়েছিল। এটা জানার পর পলাশ সহকারীকে মেরে ফেলেছে। পলাশকে কিচ্ছু করা যায় না। পলাশও কিচ্ছু বলেনি তাকে। মায়ের লাশ যে গুম করেছে তাকে খুন করা কোনো অপরাধ নয়। পরাগের কোনো অপরাধ নেই। পরাগের 4টে খুন প্রমাণিত। তার ফাঁসি আটকানোর মতো কেউ নেই। দল ছুট, সম্পদ বাজেয়াপ্ত, দলের সদস্য বেশ কিছু বন্দী। পরাগের রায় কার্যকর হবার পথে। তাহলে রূপকথার কি হবে? রূপকথা অনেকদিন আকাশ দেখে না। দেখলেও তার ওড়ার উপায় কেড়ে নেওয়া হয়েছিল খুব জঘন্যভাবে। সে শেষবার যখন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এলো, ওটাকে সে শেষ আকাশে ওড়া হিসেবেই ধরে নিয়েছে। সে কারাগারে থাকা অবস্থায় আজ পর্যন্ত 4-5 বার অর্ধেক ধর্ষণের শিকার হয়েছে। এটার জন্য দায়ী তার সৌন্দর্য। রূপকথার হাসি আসে খুব। যে সৌন্দর্য পলাশকে মুগ্ধ করে তাকে কখনো সুখের দাম্পত্য দিতে পারেনি, সেই সৌন্দর্য প্রশাসন কর্মকর্তাদের ঠিক মুগ্ধ ও মনোরঞ্জিত করছে। এটা ভেবে রূপকথার খুশিই হওয়া উচিত। তার সৌন্দর্য কোনো কাজে তো দিয়েছে। রূপকথা আজকাল পলাশের কথা খুব ভাবে। অবসর সময় চোখ দুটো বুঝলে নারকীয় দিনগুলোই সবার প্রথমে ভেসে ওঠে। পলাশ ডাকতে ডাকতে সিঁড়ি দিয়ে উঠছে, রূপ, ও রূপ। সারা জীবন রূপ বলে ডেকেও পলাশ কেন তার রূপে মজল না, এই প্রশ্নের উত্তর জানা দরকার। রূপকথা সেই ডাকে থরথর করে কেঁপে উঠত। পলাশ আসলেই বাড়ির সকল চাকর বাকর বাড়ির অন্দর ছেড়ে বেরিয়ে যেত। রূপকথা একখানা পাতলা কালো শাড়ি পরে আয়নায় নিজেকে দেখলে নিজেরই হিংসায় বুক জ্বলত। এই সৌন্দর্যে কেন একজন সুস্থ পুরুষের হক নেই? পলাশে সে প্রথমেই গলাটা চেপে ধরে বিছানার হেডবোর্ডের সাথে হাত দুটো বেঁধে ফেলত, কিন্তু মুখে কিচ্ছু লাগাত না। রূপকথার আর্তনাদ বড় প্রিয় তার। রূপকথা বুক ভরে শ্বাস টানে। আজ পলাশ নেই, সেই কেন আছে? পরাগের ফাঁসিটা তাকে দিলে কি সমস্যা? আছে একটা সমস্যা, সে মুক্তি পেয়ে যেত। এটাই দুনিয়ার সমস্যা। রূপকথার খুব অন্তুর কথা মনে পড়ে। মেয়েটার কাছে বসে কথা বলতে খুব মন চায়। রূপকথার অভিমানও আছে এ নিয়ে। রূপকথা ঘৃণ্যই হলো বা, ঘৃণা করেও কি একবার দেখতে আসা যায় না? আসে না অন্তু। রাত্রির চতুর্থ প্রহর। আকাশে মেঘ, বৃষ্টি হবে বোধহয়। পৃথিবীর উত্তর গোলার্ধ যেন গম্ভীর রূপ ধারণ করেছে। সাথে অন্তুর ভেতরে কিসের এক ভয় পেয়ে বসেছে। জয় আমির গেছে কম বেশি 9 ঘন্টা হবে। ওদিকে কি হচ্ছে? জয় যদি হামজাকে মেরে ফেলে? অন্তু জানে মারবে না। ব্যথা রুহুকে ছুঁয়ে দিলে মানুষ প্রতিশোধের স্পৃহা হারায়। জয়েরা কখনোই হামজাদেরকে মারে না, এটুকু স্বস্তি। হামজা এভাবে মরতে পারে না। অন্তুর যে হিসেবের গরমিল মিলানোর আছে। কোথাও একটা লার্ক ডাকছে। অন্তু ক্লাস 9-এ থাকতে শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট পড়েছিল। টাইবোল্টকে মারার পর রাতে নির্বাসিত রোমিওর সঙ্গে জুলিয়েটের শেষ দেখার প্রহরে একটা লার্ক খুব করুণ স্বরে গান গাইছিল বলে উল্লেখ করেছিলেন শেক্সপিয়ার। অন্তুর মনে হলো জয় আমির ধরা পড়েছে। তাদের শেষ দেখা হয়ে গেছে। তারা তো রোমিও জুলিয়েট নয়, তাহলে ভোরের পাখিটা গাইছে কি সাধে? মুরসালিন মহান গাইত এমন কয়েকটা লাইন অন্তুও গেয়ে উঠল। মনটা যদি হইত প্রবাল, হাওয়া হইত যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেখায় আমার প্রিয় নবী।
অন্তু কখনোই যাবে না কারাগারে জয় আমিরের সঙ্গে দেখা করতে। যেদিন জয় আমিরের শাস্তি ফুরবে তা কত বছর পরে, তখন দুজন কেমন হবে, বুড়ো হয়ে যাবে তারা। তখন দেখা হলে হবে একবার। অন্তু একবার কারাগারের বাইরে গিয়ে দাঁড়াবে শীর্ণ জীর্ণ বৃদ্ধ যাবজ্জীবন কারাদণ্ড ভুগে বের হওয়া আসামি জয় আমিরকে দেখতে। অন্তু সেই নোংরা সালোয়ার ও কামিজটাই পড়েছে। কক্ষে থাকা সম্ভব নয়, দম ভুরিয়ে আসছে, বুকের অস্থিরতা মাত্রা ছাড়াচ্ছে। সে কোনো রকম দেহটাকে তুলে বিছানায় বসে ব্যালকনি দিয়ে বাইরে দেখে। আশেপাশে বহুদূর অবধি প্রাণ নেই। একটি পরিত্যক্ত নিবাসের অবরুদ্ধ কক্ষে এই শেষ নিশীথ প্রহরে লার্কের করুণ স্বর অন্তুর শরীর কাঁপিয়ে তুলল। মনে হলো পৃথিবীর সব আলো গ্রাস করেছে কোনো এক হিংসুটে কালগর্ভ। সূর্য সেই হুমকিতে নিজেকে লুকিয়েছে সমুদ্রের অতলে। আজ ভোর হবে না। ভোর হবার সময় পেরিয়ে যাবার পরেও এই নিশীথ ঘুচবে না। খুব বর্ষণ হবে, তবু ভোর হবে না। এরকম এক প্রহরে আমজাদ সাহেবের শরীরটা শিথিল হয়ে এলো। অন্তুর যে কি কান্না পাচ্ছিল, আব্বুর সামনে কাঁদার অনুমতি নেই বলে সে কাঁদতে পারেনি। কোথাও গাড়ি নেই আমজাদ সাহেবকে হাসপাতালে নেবার জন্য। অন্তু ভাবলই না যে আমজাদ সাহেব অন্তুকে বিয়ে দিয়ে স্ট্রোক করেছেন। সেই রাতটাও এমন ছিল। তারপর আর ভোর হয়নি অন্তুর জীবনে। আব্বু রাতের খাবারের টেবিলে বসে ধমকে ডাকেনি বলে অন্তু কতকাল রাতে খাবার খায় না। আব্বু এসে পাশে বসে অন্তুর লেখা দেখে বলে, লেখা এত ছোট করবি না, দ্রুত লিখতে শিখবি হবে, লাইন বাঁকা কেন? অন্তু পড়তে বসে না কতদিন সন্ধ্যার পর। খুব কি দরকার ছিল আব্বুটার চলে যাওয়ার? তাদের ছোট্ট পরিবারটা কিভাবে যেন বিধ্বস্ত হলো। অন্তুর মনে হয় এই তো সেদিন অন্তুর জন্য পৃষ্ঠা কিনে এনে বারান্দার রোদে বসে খাতা সেলাই করছেন আমজাদ সাহেব। ক্যালেন্ডার হিসেব করলে 7 মাস হয় আমজাদ সাহেব পালিয়েছেন। অন্তুর হাত শিরশির করে উঠল। তার ভেতরে রক্তের নেশা জাগল। তার সন্তানের খুনি, তার আব্বুর খুনিদের রক্তের নেশা। আরমেন! অন্তু থরথর করে কেঁপে উঠল। এই পৌরুষ কণ্ঠস্বর অন্তুকে ভার্সিটির সেসব অভিশপ্ত দিন মনে করায়। সে পেছন ফিরল না। রক্তের নেশা সত্যিই যদি পেয়ে বসে লোকটার মুখ দেখলে। অন্তু কখনো জয় আমির হতে পারে না। জয় আমিরের হাতে ঝুলছে হ্যান্ডকাফ, শরীর রক্তে ঢাকা, দাড়ি বেড়েছে লোকটার, চুলগুলো। শেষবার শরীরের যত্ন নেবার মাস পেরিয়েছে যে। মদ কোথায় পেয়েছে কে জানে। কয়েক চুমুক ঢকঢক করে গিলে বোতনটা ছুঁড়ে মারল মেঝের ওপর। কাজ ভেঙে তরল ছড়িয়ে পড়ল দরজার সামনে। অন্তুকে কি জয় আমিরের ক্ষতবিক্ষত ক্লান্ত পরিশ্রান্ত দেহাবয়ব একটুও প্রভাবিত করল না? না, সে বরং জিজ্ঞেস করল, আবার কেন এসেছেন এখানে? মরতে। জয় আমির হেসে ফেলল। বাইরেও মরণ? বেশ, আমার পাপের বোঝা না বারুক, বাইরে গিয়েই মরুন। তোর হাতে মরব বলে এত দূর এলাম। এই দেখ রক্ত ঝরতেছে পায়ে। ফিরাই দিস না আরমিন, চলার শক্তি নাই আর। এসেছেন কেন? কোনো প্রয়োজন ছিল না। কি করে এলেন? কোথায় গেছিলেন? জয় একটা শেষ সিগারেট ধরালো। ছ্যা, এত প্রশ্ন কেন? অস্ত্র নাই তোমার কাছে? অস্ত্র দিতে এলাম। অন্তুর সুখ লাগে। তার ক্ষমা জয় আমি আজও মানতে পারেনি। সে মরতে মরিয়া। আমি আপনাকে শাস্তি দেবার কেউ নই। আইনের হাতে মরুন, ওটা বরাদ্দ আপনার জন্য। জয় মাথা নাড়ে। ওহু, পাপ তো আইনের কাছে করি নাই, পাপ করব একজনের কাছে, আর শাস্তি দেবে আইন। এই নীতি মানলে তো আজ খুনি হতান না উকিল ম্যাডাম। যার কাছে পাপ, পাপীর সাজা হবে শুধু তারই অভিশাপ। কলজেটা বাইর করে নেন। কবুল, সত্যি মেরে ফেলবো আজ। বেরিয়ে যান, সারেন্ডার করুন। জয় হো হো করে হাসে। সেই তো ভয় পাচ্ছ আমায় মেরে ফেলার? জয় আমিরের ময়লা জনম ধন্য। প্যান্টের নিচ বেয়ে সরু রক্তের ধারা তালু অবধি পৌঁছেছে। এতদূর কিভাবে এসেছে এই অবস্থায়? জয় মেঝের ওপর ঠেসে বসে ব্যালকানির দরজার পাশে দেয়াল ঘেঁষে আর্তনাদের মতো শব্দ করল বসার সময়। শরীরে বিষ ব্যথা, বুকে বোধহয় ব্যথা নেই, ফুরফুরে লাগছে। এই তো সামনেই পথের শেষ। ক্লান্ত জয় আমির পিঠ হেলান দিয়ে বসে পরিশ্রান্ত কণ্ঠে আরমিনকে ডাকে, পাশে এসে বসতো একটু, ঘরোয়ালি। অসুস্থ অন্তু বসে, জয়ের কাঁধে মাথা রাখে। জয় চোখ দুটো আবেশে বুঝে নেয়। তার হৃদকপাটিকাগুলো অস্থির চিত্তে লাভায়। অন্তু কি একটাবার জড়িয়ে ধরতে পারে না জয়কে? না, অন্তু তো টের পাবার ইচ্ছাই রাখে না জয়ের বুকের ভেতরের রক্তক্ষরণের। বরং অন্তু খোঁজ করে জয়ের কারাবন্দী হবার। পুলিশ এসেছে পেছনে, আসতে অল্প দেরি হবে, ততক্ষণই সময় পাবে তুমি। আর কিন্তু ধরতে পারবে না। উড়ে যাব আমি, সত্যি বলতেছি। তোমার কসম। কসম কাটবেন না? জয় তাকায় অন্তুর দিকে। কাটলে কি? মিথ্যেকে সত্য করার হাতিয়ার হিসেবে মানুষ কসম কাটে। বেশ কয়েকটা টান একসাথে দিয়ে সিগারেটটা কোথাও ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তাইলে আরেকটা কাটি। জয় আমির বোধহয় একটা আবদার করল সেদিন। বদনাম তো হলেই, বদনামের দাগ ওঠে না। সঙ্গে চলো, এই জীবনটা বদনামের নামেই যাক। কসম, পরের জন্মে আর বদনাম করব না। অন্তু এই জয়কে কিছুক্ষণ দেখে।
অন্তুর দৃষ্টিতে জয় কেমন ছটপট করে ওঠে। না, এভাবে না। মরার ভয় পেয়ে বসলে ইজ্জত থাকবে না জয় আমিরের। চোখে ঘেন্নাটুকু বহাল রাখো, ওটুকু আমার। অস্ত্র দেবেন বললেন। জয় হাসে, নির্দ্বিধায় পিস্তলটা বের করে অন্তুর কোলের উপর রাখে। সত্যি মেরে ফেলবে? বহুদিনের স্বাদ। জয় চোখ বুঝল এবার। মুখ দেখে মনে হচ্ছে কাঁধে মাথা রেখে কত সুখ পাচ্ছ। আসলে তা ছলনা। এই মিথ্যে ভঙ্গি কেন? ভালোবাসো? মানুষ হয়ে পশুকে কি করে? বাসা যায় তো। কুকুর, বিড়াল, এমনকি জঙ্গলি হিংস্রদেরকেও ভালোবাসে মানুষ। ওটা স্নেহ। সেটাও সেই সকল পশুকে যেগুলো হিংস্রতা ভুলে মালিকের স্নেহের যোগ্য হয়ে ওঠে। মানুষ খেকোকে ভালোবাসতে দেখেছেন? জয় এবার গা দুলিয়ে হেসে ফেলল, কিন্তু তা অদ্ভুত ঠেকল। এটা হাসি নয়। আমি পলাতক হলে কিন্তু আর বাংলায় ফেরা হবে না। সঙ্গে চলো, যাই। আমার আপনার পথ আলাদা। তাই তো আমার পথ কোনটা এখন? কারাবাস? সে দুপাশে মাথা নাড়ে। কারাগারে আমি যাব না, বহুত খাটছি জেল। জয় টেনে টুনে গায়ের রক্তাক্ষ শার্টটা খুলে ফেলল। দেখো তো দাগগুলো কি বলে। কম হয়ে গেছে জেলের মার? আর তো জায়গাও নাই কোথায় মারবে। কিভাবে আঘাত করলে আঘাত লাগবে আর জয় আমিরের? আমি যেভাবে করছি সেভাবে আঘাত পাচ্ছেন আপনি জয় আমির। তাই আপনি মুক্তি হিসেবে মৃত্যু চাইছেন বারবার। ব্যাকুল হাতে অন্তুর ঠোঁটে আঙুল রাখে জয়। তার চেয়ে বিষ খাইয়ে দে আরমিন। শর্ত হলো এরপর ঠোঁটে একটা চুমু খাবি। চল একসঙ্গে মরে যাই। দ্বিতীয় রোমিও জুলিয়েট রচিত হোক। বিশ্বাস কর, কারাগারে মানাবে না আমাকে। গোটা কাহিনী যখন ভিন্ন, পরিণতি এক করতে চাওয়া বোকামি। জয় আমির, আর আমি বিশ্বাস করি কারাগারে আপনাকে ভীষণ মানাবে। জয়ই চুমু খেল। সঙ্গে সঙ্গে অন্তুকে চেপে ধরে ঠোঁটের গভীরে খুব প্রগাঢ় এক চুমু খেল। ঘাম ও জমাট রক্তের গন্ধে মাখা জয়ের শরীর। সেদিন আবারও রক্তাক্ত জয় আমির অন্তুকে শোষণ করল এক দফা নিজের ভিতরে। আরও একবার, আরও একবার, আরও কয়েকবার। অন্তু কেঁদে ফেলল, ছাড়াতে পারল না জয়কে। জয় তবু আরও একবার খুব শক্ত করে আঁকড়ে ধরে চুমু খেল অন্তুর ঠোঁটের কিনারায়। সে চুমু খেলে ঠোঁটের এক কিনারা বেছে নেয়। অদ্ভুত হয় তার আগ্রাসন। সেখানে পৌরুষ কম, দহন বেশি মেলে। জয় খানিক বাদে আস্তে করে নিজেকে শিথিল করে সরিয়ে আনল। সামান্য ঠোঁট আলগা করে বলল, কাঁদছ কেন? আমি ছুলে খুব খারাপ লাগে? আমি আপনাকে ক্ষমা করতে পারলাম না। জয় নিঃশব্দে মুচকি হাসে, তারপর একটু গা দুলে ওঠে। কোন শালিচ্ছাওয়াল কয় রে জয় আমির দুর্ভাগা? সেই শালার মাকে সালাম। দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান আসামি জয় আমির, যার বেলায় বাদীপক্ষ কাঁদছে, তারে ক্ষমা না করতে পারার আফসোসে। অন্ত কিচ্ছু বলল না। হাসতে হাসতে জয় অন্তুর আগের সেই কথার জবাব দেয়, পতনের কালে দু চারটে বোকামি করা খারাপ না, এই পতন আপনার হাতে কামানো। জয় হাত এগিয়ে দেয় অন্তুর কাছে। তাহলে হাত দুটা ধ্বংস করে ফেলো। পাপগুলো হাতে লেগে নেই, মানুষের হাহাকারের সাথে মিশে গেছে বাতাসে। সেই বাতাসে শ্বাস নিচ্ছি বলেই কি বুকে এত শান্তি লাগতেছে? তাহলে তো উচিত এই শান্তি শান্তি বুকে ঠাস করে এক বুলেট গেঁথে দেয়া। কিন্তু তুমি তো শালি আমার দুশ্মন, উপকার তো করবে না। পতনের দৃশ্যমান হবার পরের অনুশোচনা, ট্রেন চলে যাওয়ার পর স্টেশনে পৌঁছনোর মতো। জয় আগ্রহ পাওয়ার ভান করে। পরের স্টেশনের জন্য অপেক্ষা করা যায়? সেটা কখন আসবে? অন্ত তারা দেয়, আপনি মৃত্যুর যোগ্য নন। মানুষের বন্দিত্বের হাহাকার যাদের কানে শ্রুতিমধুর লাগে, সেই উন্মাদদেরও উচিত একটু বন্দিত্বের স্বাদ গ্রহণ করা। বেরিয়ে যান জয় আমির। সাথে যেতেই তো রাজি হচ্ছ না। রাজি হব সেই মিছে অপেক্ষা না করার পরামর্শ থাকবে আমার। আমি ছাড়া কি গতি হবে তোমার? চমৎকার একটা জীবন আমার জন্য অপেক্ষা করছে। আপনি জানেন না জয় আমির, সামনে আমার সুখের দিন। আমার কাঁধে কতকগুলো গুরুভার আমার বেঈমান বাপ আর ভাই সোপে রেখে পালিয়ে গেছে। তার পেছনে এই এক জীবন যাবে। আপনার জায়গা কোথায় সেই ব্যস্ত পথে? আপনার জন্য জন্ম হয়নি আমার। জয় অন্তুকে কিছুক্ষণ চোখ ভরে দেখে। খুব তো দেখা যাচ্ছে না টিমটিমে মোমবাতির আলোয়, তবু দেখে এই মেয়েটার সাথে কি সত্যি সে খারাপ করেছে? বুকের ব্যথায় রুহুটা ঝিমিয়ে আসে। হেলান দিয়ে বসে। কাকে মেরে এলেন? মারিনি। তুমি কি চাইছিলে মেরে আসি? এত রক্ত কিসের? জয় সেই প্রশ্নের উত্তর না দিয়ে বড় উচ্ছ্বাসের সাথে জানায়, আমি বাপ হচ্ছিলাম জানো। হিংসে হয়? আল্লাহ পাকের বিচার সম্বন্ধে ধারণা রাখেন না? শত শত বাচ্চা বলি দিয়ে বাচ্চার বাপ হতে আসা নরপশুর জন্য হিংসে? ওর ভাগ আপনাকে দেয়া হতো না? আচমকা জয় অন্তকে চেপে ধরে। গালের দুপাশে হাত রেখে একটু অপ্রকৃতস্থের মতো বলে, ভাগ চাইছে কে? তুই তো পরের মেয়ে আরমিন। ও আমার রক্ত, আমার এই যে এই জয় আমিরের। নয়তো তুই বাঁচিয়ে নিতিস সেদিন। আমার কেউ নেই বলে আমার শেষটুকু কেউ ছিনিয়ে নিল, কেউ দিল। চেষ্টা করিসনি পালানোর। শাস্তি 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 দেবার জন্য বাঁচাসিনি না? কিসের শাস্তি? অন্তজোরে এক ধাক্কা মারল জয়ের বুকে। চুপ, অসুস্থ লোক, রক্তের বড়াই করছেন? ওরকম কামের বসে প্রতিতালয়ের খরিদ্দাররাও রক্ত ঠেলে আসে বেগানা নারীর জরায়ুতে। বাপ শব্দটার মর্যাদা রক্ষার জন্য হলেও খবরদার আপনার নাপাক জবানে বুক ফুলিয়ে বাপ হওয়ার ঘোষণা করবেন না। সেই যোগ্যতা সবার থাকে না। বাপ হতে সন্তান জন্ম দেওয়ার চেয়েও বাপের কর্তব্য পালন করতে জানা জরুরি। আর সেই কর্তব্য শুধু নিজের সন্তানের ক্ষেত্রে নয়,
আগে মনে মনে বাপ হতে হয়। একজন বাপ কখনো অন্যের সন্তানের জন্য ক্ষতিকর হয় না। আমার বাপকে দেখেছেন না? বাপ তো আমার বাপও ছিল। তাকে কি দিয়ে দুনিয়া ছাড়া করেছেন? বাপ তো মুরসালিনেরও বাপ, বাপ তো বন্দি বাচ্চাগুলোরও বাপ। দুনিয়া সহজ নয়, দুনিয়া ঋণ রাখে না জয় আমির, মিটিয়ে দেয়। আপনাকেও দিয়েছে। এত হয়রান হচ্ছেন কেন? জয় টলে না, বরং অন্তকে আরও চেপে ধরে। তোর বাপ মরেছে, আমার মরে নাই? তুই এতিম, আমি কি? অন্তু ভঙ্গুর হয়ে আসে। তার জন্য তো আব্বু দায়ী ছিল না, অন্তিক দায়ী ছিল না, আর না ছিল অন্তু। তাদেরকে কেন খুন করা হয়েছে? এই অসহায়ত্ব কোথায় ছিল সেদিন আপনার? সেদিন আপনাকে কেন আমির বাড়ির সর্বকনিষ্ঠ এতিম বংশধর হিসেবে পাইনি? আপনি অভিশাপ রূপে এসেছেন আমার কাছে। আমি চিনি না আপনাকে, চিনি না আপনার এই স্বার্থপরতায় জড়ানো উন্মাদ কাপুরুষটাকে। শেষে অন্তু চেঁচিয়ে ওঠে। জয় আস্তে করে নিজেকে ছেড়ে দিল অন্তুর ওপর। তাই পালাসনি সেদিন। জয় আমিরের সন্তান বলে অবহেলা করেছি শারমিন। অন্তু ডুকরে উঠল। উন্মাদ এক বাপের সন্তানকে গর্ভে ধারণ করেছিল সে। যে লোক নিজের ভাবনা ছাড়া কিছুই বোঝে না, অকপটে মিথ্যে দোষারোপ করে যাচ্ছে। থেমে যাওয়া কান্না আর ঠেলে ওঠা প্রতিবাদে এবার মাতৃত্বের ধাক্কা পড়ল। সে নিজের সন্তানকে স্বেচ্ছায় মারতে দিয়েছে। অপ্রকৃতস্থ লোক। হু হু করে কেঁদে উঠল মেয়েটা। কোথাও হারিয়ে গেল অন্তু। কেঁদে উঠল আরমিনটা, যে জয় আমিরের অকাল মৃত সন্তানের মা। আপনি যান, আমি সহ্য করতে পারছি না আপনাকে। খুব কঠিন ধাক্কা খেয়েছেন দেবতার কাছে। মাথা নষ্ট হয়ে গেছে আপনার। আপনার উন্মাদনা সামলানোর দায় আমার নেই, আমাকে যেতে হবে। জয় সঙ্গে সঙ্গে হাতড়ে বুকে টেনে নেয় অন্তুকে। সন্তানের প্রতিশোধের রক্তের ওপর সন্তানের মায়ের কান্নার পানি জয়ের বুক ভেজায়। সে দুই হাতে কঠিন করে জড়িয়ে নিতে বারবার হাত দিয়ে আঁকড়ে নেয় অন্তুকে। অন্তুর মাথার ওপর চোয়াল ঠেকিয়ে চোখ বোজে, চুলের ওপর চুমু খায় কয়েকটা। ইস, এই আমির নিবাস তাকে অধারে ফেলে দিয়েছিল 21 বছর আগে। সেদিন নিষ্পাপ এক কিশোর বেরিয়ে গিয়ে এক পাপিষ্ঠ খুনি হয়ে ঢুকেছে। অন্তু ছটফট করে, ছেড়ে দিন আমায়। জয় বিড়বিড় করে, সেই পদ্ধতিটাই তো ভুলে গেছি। অন্তুর মাথায় হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে বলল, আমার হাতে সময় নাই ঘরওয়ালি, সঙ্গে চলো। এভাবে ধরে কাঁদার জন্য আসামির বুকটা লাগবে তোমার, নাকি বুকটা কেটে রেখে বাকিটা কারাগারে দেবে? আজকের পর আর কাঁদব না। অন্তু নিজেকে ছাড়িয়ে নিয়ে ওড়নাটা ঠিক করে গায়ে পেঁচালো, যেন কোনো বেগানা এসে উপস্থিত হয়েছে হঠাৎই। জয় শার্ট পরে, খুব জোরে জোরে শ্বাস ফেলে বাচ্চাদের মতো খাবারের আবদার করে উঠল। খিদে লাগছে খুব, কিছু নাই খাওয়ার মতন? অন্তু মাথা নাড়ে, না, পানিও নাই, গলা শুকায় আসছে খুব, একটু পানি খাবো আমি। নাই পানি? খুব খিদে পেয়েছে? কিছুই খাই নাই, পেট খালি, ভীষণ খিদে পাচ্ছে, শরীর খারাপ লাগছে খুব, একটু পানি থাকলে দাও, পানি খাবো। আছে পানি? বুক ফেটে মরবো মরে হচ্ছে। হেসে ফেলল জয়। দুজনের এই কয়েকটি বাক্য বিনিময়ে কয়েকটা সেকেন্ড কাটল। তার পরক্ষণে অন্তু ওঠে কোনো রকম। সামান্য কিছুটা পানি বোধহয় আছে বোতলে। অন্তু মোমবাতিটা আনতে এগিয়ে যায় একটু, কিন্তু পথমধ্যে তাকে থামতে হলো। জয়ও টের পায় সিঁড়িতে পদচারণার আওয়াজ। এক লাফে উঠে দাঁড়ায় সে। অন্তুর দিকে তাকিয়ে বলে ওঠে, এজন্যে কেঁদে আমার সময় নিচ্ছিলে এতক্ষণ? আপনার প্রাপ্য বুঝিয়ে দেবার জন্য জরুরি ছিল। আমি দুঃখিত জয় আমির। আবার ছলো না? বলেছিলাম চাইলে তোর হাতে ধ্বংসের এক মুঠো ছাই হব। যা মানুষ সদিচ্ছায় দেয় তা তার শাস্তি হতে পারে না। আমি আপনার তথাকথিত উদারতা বা নাটকীয় আত্মত্যাগ নয়, শাস্তি দেখতে চাই, বৈধ শাস্তি, যা প্রাপ্য আপনার। কথা বাড়াবেন না, সারেন্ডার করুন। কাঁদলে কেন সত্যি করে বলো, জানে মেরে ফেলব কিন্তু একদম। দোষ তো আপনার জয় আমির, আসামি আপনি। গর্ভের সন্তানের বাপ কেন? তা হলেন, তার আগে আসামি কেন? সন্তানের জন্য তার বাপের কাছে কেঁদেছি, একজন পাপিষ্ঠকে তার প্রতিদান দিতে সময় পার করিয়েছি। পিস্তলটা অন্তু হাতে নিয়ে উঠেছে। জয় আর কথা বলতে পারে না। এই মুহূর্তে অন্তুকে দেখে মনে হলো এতগুলো দিন সংসার করেছে, জয় আমিরের সন্তানের মা হয়েছে, অথচ আজও সে সেই আমজাদ আলী প্রামাণিকের মেয়ে। সেই তেজ, নির্মম নিষ্ঠুরতা, পণ। অন্তু এক বাপের মেয়ে, শর্তে হারেনি এক রত্তীয়। সেই মুহূর্তে হুড়মুড় করে দরজা লাথি মেরে ঢোকে দুজন। সিভিল ড্রেস, অথচ ভঙ্গিবা বলে দিচ্ছে স্পেশাল ফোর্সের অফিসার দুজন। হ্যান্ডস আপ জয় আমির, ইউ আর ডান, ডোন্ট ট্রাই টু মুভ অর ইউ উইল বি শুট। জয় অন্তুকে দেখছিল, হঠাৎ খেয়াল করে হো হো করে হেসে উঠল। আরে আরে, রিল্যাক্স স্যার। জানটা বউয়ের হাতে দেব বলে পণ না করলে গুলি খেয়ে নিতাম খসম। পেটটা খালি, গুলি খাওয়া খুবই দরকার ছিল। তাছাড়া আপনাদের হাতে গুলি খেয়ে মরা বংশ পরম্পরায় পাওয়া জেনেটিক ডেস্টিনি আমার। প্লিজ কুল, আই উইল নট মুভ, আই অ্যাকনলেজ, পুট দ্য গান ডাউন। সে অন্তুর কাছে আবার পানি চায়। পানি খাবো, পানি। অন্তু পানির বোতলে এগিয়ে ধরল। জয় পানি নিতে হাত বাড়াতেই বিদ্যুতের বেগে ছুটি এসে একটা গুলি লাগলো জয়ের হাতের কবজির নিচে। ছিটকে পড়ে গেল পানির বোতল। জয় বলে ওঠে, জাস সালা। অন্তু চেঁচিয়ে উঠল, খবরদার, ডোন্ট শুট অ্যাট অল, পুট দ্য গান ডাউন অফিসার অর আইল শুট ইউ।
ফিনকি দিয়ে রক্ত ছুটে গিয়ে অন্তুর হাতে লাগে। বুলেট জয় আমিরের হাতের এপাশ ওপাশ পেরিয়ে বেরিয়ে গেছে। জয় আমিরের গরম ছুটন্ত গাঢ় খয়েরি লাল রক্তের ছোঁয়ায় অন্তু কেঁপে উঠল। ছুটে এসে ওড়না দিয়ে চেপে ধরল হাতটা। জয় অন্তুকে বুকের সাথে বাহু ধরে জড়িয়ে নিয়ে দাঁড়ায়। সুতোর ওড়না জয়ের রক্তে ভিজে জুবজুবে হয়ে ওঠে। স্যারেন্ডার করুন, ওরা আবার গুলি চালাবে। প্লিজ জয়, তুমি তো চালালে না, ওদেরকে অন্তত আমার শেষ উপকারটা করতে দাও। এত হিংসুটে মেরে লোক বিয়ে করেছিলাম। খবরদার, বাজে ভাবনা না, আত্মসমর্পণ করুন, ওরা কিচ্ছু করবে না। জয় পুলিশ দুটোকে বলে, স্যার 1 মিনিট প্লিজ। জয় অন্তুর হাতের পিস্তল তুলে ঠিক হৃৎপিণ্ডু বরাবর মুজেল চেপে ধরে বলে, করলাম আত্মসমর্পণ, মারো, এবার তো মারো। পাগলামি করবেন না, আপনি আমার হাতে নিজেকে খুন করাতে চাইছেন? না, খুন হবে না, এটা ভেতরে কিছু একটা খুব ছটফট করতেছে। তুমি গুলি চালাইলে তবেই, আমি নিশ্চিত ওই শালা থানবে। থামা ওরে। অন্তুর ক্ষমতা নেই, দুপা হাঁটে। তার শরীরের নিচের অংশ অচল প্রায়, রক্তে সালুয়ার অনেক আগেই ভিজে উঠেছে। আর জয়ের রক্তে হাত, রক্তপাত থামবে না এভাবে। এমনি অসুস্থ আপনি, এখন আর অহংকার করবেন না প্লিজ। তুমি তো করতেছ, আমি সাপ সাপ দেখা যাচ্ছে চেহারায়, আত্মগরিমা না। জয় হাসে, তারপর অসহ্য ব্যথায় মুখটা কুঁচকে ধরে, হাঁ করে শ্বাস নেয়। গলগল করে রক্ত পড়ছে। অন্তুর ওড়না ভিজে গেছে, আর রক্ত শুষবে না ওটা। অস্ত্র ফেলে দাও জয়, নয়তো এবার আর গুলি অজায়গায় তাক্কাও হবে না। ধ্যাট মিয়া, আলগা ভাব জুদায়েন না তো। মেরে দিলে না হয় মেনে নিতাম, যে ঘরওয়ালি তো মারল না, সে যখন চায় তো আইনের হাতেই গেল এই জনম। না মেরে প্যান ঠাপাইলে তো সমস্যা। এইবার আমিই কিছু করি। আজকমা কোথা থেকে যেন লাইটার জ্বালিয়ে ছুঁড়ে মারল মেঝের উপর। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল অ্যালকোহলে। সেই মুহূর্তে বেশ কয়েকটা গুলি ঠাস ঠাস চলল, কিন্তু তার মধ্যে জয়ের পিস্তল থেকে বেরোনো 3টে গুলিতে একজন নিহত এবং একজন গুলিবিদ্ধ আগুনের ওপর পড়ে। তখন শোনা যায় ধূপধাপ বুটের আওয়াজ। বাইরে থেকে এবার সব ভেতরে ঢুকে পড়ছে। জয়ের ম্যাগাজিন খালি, একটা ছুরি অবধি নেই কাছে। সিঁড়ির কাছে আস্তে আস্তে দুজনই বসে পড়ল। জয়ের মাথা ঘুরছে, পা অবশ হয়ে এলো, বাহুতেও ক্ষত। সেই হাতেরই কবজিতে আবার গুলি লেগেছে। অন্তুর পক্ষে হাঁটা সম্ভব নয়, তীর তীর করে বদরক্ত যাচ্ছে গর্ভ ধুয়ে। জয় অন্তুর হাত সরাতে চায়, অন্তু ছাড়ল না। বসে থাকুন, ওরা আসলেই 2 হাত তুলে সমর্পণ করবেন নিজেকে। জয় অন্তকে নিয়ে উঠে দাঁড়ায়, একটাবার তাকায় পেছন দিকে। 21 বছর আগে যেদিন এই সিঁড়িটা দিয়ে নেমে গেছিল, সেদিন সে বড় বাবার কোলে। সেদিন বড় বাবা ছিল রক্তাক্ত। এই নিবাসটা তার জন্য নয় কখনোই। দুজন নামতে নামতে আবার থামে। ফোর্স সদর ঘরে ঢুকে পড়ার আগেই দুজন কোনো রকম বেরিয়ে গেল নিস্তলার পেছনের বড় বারান্দা দিয়ে। অন্তকে জোর করে টেনে নিয়ে যায় সে। অন্ত অবাক হয়, জয়ের এই শরীরেও সে জয়ের সাথে পারছে না। অন্ত নিজেকে ছাড়াতে চেয়ে চেঁচিয়ে উঠল এবার, আমি যাব না আপনার সাথে, সঙ্গে যেতে হবে না। আমি যেখানে যাব তোমার সময় হয়নি এখনো যাওয়ার। এইখান থেকে অন্তত বের করি, আমার বাপের বাড়িটা ভালো না। আপনি দাঁড়ান এখানে, রক্ত থামছে না, কি করতে চাচ্ছেন আপনি? সেই পেছনের লোহার ফটকের কাছে পৌঁছায় দুজন। এই পথ দিয়ে জয়নাল আমির হুমায়রাও জয়কে বের করে দিতে গিয়ে ধরা পড়েছিল। জয় হেসে ফেলল, সে অন্তকে বের করে দিতে গিয়ে ধরা পড়বে, কিন্তু একটা ব্যাপার মিসিং। হুমায়রার গর্ভে সন্তানটা ছিল, আরমিনের নেই কেন? পরক্ষণেই তার মনে হয়, না, তারপর হুমায়রার সঙ্গে যা হয়েছে তা আরমিনের সাথে হবার নয়। মূর্ছে ধালে ক্ষয়ে যাওয়া ছোট্ট একটা তালা, কারা মেরেছে জানা নেই। জয় ডান পা দিয়ে 2টো কোষে লাথি মারল, আর তখন সামনে দিয়ে গোটা নিবাসের ভেতরটা খুঁজে ফোর্স তাদের পেছনে এসে পৌঁছেছে। ঝুপঝুপ করে জড়ো হলো জয়ের পেছনে। জয় হাসে, হাসতে হাসতে মাথা উঁচু করে শটান দাঁড়িয়ে থাকা আমির নিবাসকে একটাবার দেখে, মনে মনে হেসে বলে, তোর সাথে আমার এই জনমের শত্রুতার রহস্য রইল। পরের জনমে শালা তোর রহস্যও জানব আর প্রতিশোধও তুলব। রেডি থাকিস শালা নিমক হারাম। অন্ত বসে পড়ল, রক্তপাত বাড়ছে। ফোর্সের ভেতরে রুফ কাইসারকে দেখে হেসে উঠল জয় আমির। কোন ব্রাঞ্চের লোক কোন ব্রাঞ্চে যুক্ত হয়েছে এক জয় আমিরের তুচ্ছ জীবন কাটতে। জয় উচ্ছ্বাসিত কণ্ঠে অভিনন্দন জানায় তাকে। শান্তি বর্ষিত হোক স্যার। দেখুন না আপনার লোকেরে কি করেছে হাতটার। একটু পানি খাবো স্যার, খুব পিপাসা পাচ্ছে। পানি আছে? সেটা কাস্টাডিতে বেহিসেব পাবেন। তার আগে মিসেস আরমিনকে পাস করুন জয় আমির, নিজেকে সারেন্ডার করুন। আমি বারবার বলবো না, পালানোর চেষ্টা করলে কোনো রকম কনসিডার করা হবে না। এটা হুমকি নয়, সতর্কতা। ওনাকে ছেড়ে দিন। যদি ভেবে থাকেন ওনাকে জিম্মি করে কিছু করতে চান, তো সামনের ফোর্স মেম্বার আছে, ব্যাকআপ ছাড়া আসেনি ফোর্স। আপনার শুভাকাঙ্ক্ষী আমি, তাই সতর্ক করছি। না স্যার, মিসেস আরমিন আমার কাছে সবচেয়ে বেশি সুরক্ষিত আজ। আমি আজ দৌড়াবো পরাণ খুলে, থামাতে পারবেন না। ওঠো ঘরওয়ালি, আপনার দোহালি জয়। মিছে পালানোর চেষ্টা করে বিপদ ডাকবেন না। আপনি দৌড়ালে ওরা গুলি চালাতে বাধ্য হবে, তাই নাকি? তাহলে তো একটা রিস্ক নেয়াই যায়। কামন উকিল ম্যাডাম। জয় আমিরের সে কি উল্লাস! অন্তুকে নিজের সামনে বাড়িয়ে দিয়ে সে চপল পায়ে সামনে গিয়ে, এই সেই জঙ্গলি এলাকা,
আজও জঙ্গলে পরিণত বাগানটায় জলিল আমিরের লাগানো বিশাল বিশাল আম, মেহগুনি করই গাছগুলো দাঁড়িয়ে, নেই শুধু আমির নিবাসের সদস্যরা। এই পথেই একদিন হুমায়রা গর্ভবতী খোঁড়াতে খোঁড়াতে জয়টাকে নিয়ে পালিয়েছিল আমির নিবাস ছেড়ে। আজ হুমায়রার ছেলের পালা। কে জানে তার ছেলের পালানোর ইচ্ছে কতটুকু। ক্রস ফায়ারের হুকুম জারি হবার পর বাহিনী খেলাটা এমনই খেলে, তারা আসামিকে আদালতে নেবার চেষ্টাটাই করে না, সরাসরি গুলি চালিয়ে খাটুনি কমিয়ে আনে। সেই সুবাদে নিশীথের শেষ প্রহরের নির্মম নীরবতাকে কাঁপিয়ে তুলে AK-47 রাইফেল থেকে একটি বুলেট ছুটল, সাঁ করে গিয়ে লাগল বক্ষপিঞ্জরের পরশুকার কোনো এক ফাঁকে। ওটা আটকে রইল। জয় কুজো হয়ে পড়ে, জোরে করে হেসে ওঠে। অন্তু থমকে দাঁড়ায়, হাতটা তার জয় আমির আরও শক্ত করে চেপে ধরেছে এই মুহূর্তে। হাসছে লোকটা, পৌরুষ হাসির ঝংকারে অন্তুর শরীরের লোমকূপ শিরশির করে উঠল। জয় আমিরের হাসি থামছে না, তবু পা ঝেড়ে টান করে অন্তুর হাত ধরে টেনে নিয়ে সামনে এগোতে চায়। আজ সে ঠিক বুঝতে পারে না মৃত্যুকে সে বেশি ভালোবেসেছে, নাকি সেই অসীম ভালোবাসার ঊর্ধ্বে জয় আমির মৃত্যুর সাথে বেইমানি করে আরও কিছু চেয়ে বসেছে। তা কি তার হাতের মুঠোয়? ওটা কি কিছুকাল বাঁচার আকাঙ্ক্ষা জয়ের হাতের মুঠোয়? মৃত্যু কি অভিমান করল না? করাই তো উচিত। এতগুলো বছর মৃত্যু বারবার হাতছানি দিয়েছে, জয়কে গ্রহণ করেনি, আজ করছে। আর আজ কিনা জয় আমিরের চোখে মৃদু অনীহা, ওটুকুও মৃত্যুর বরদাস্ত নয়। জয় মৃত্যুকে দেখে প্রাণ খুলে হাসতে লাগল আর সামনে এগোনোর চেষ্টা করতে লাগল। সেই মুহূর্তে পর আরও দুটো, তারপর আরও একটা বুলেট এসে লাগল জয় আমিরের পিঠের শিরদড়ার মাঝ বরাবর। এটা কেন যে ফুরে জয় আমিরের প্রশস্ত বুকটা চিরে ছুটে গিয়ে বিঁধল জলিল আমিরের রোপণকৃত একটি গাছের গায়ে। জলিল আমির নিশ্চয়ই গাছটা লাগানোর সময় ভাবেননি এই গাছে একটা বুলেট বিঁধবে, তার নাতির বুক ফুরে রক্তে ধুয়ে এসে। বাকি দুটো বুলেট, একটা পেটে, আরেকটা ঠিক জয় আমিরের এক জনমের স্বাদ মিটিয়ে বুলেটটা হৃৎপিণ্ড বরাবর বিঁধে গেল। জয় ক্ষণকাল কুজো হয়ে হাসে। সে দেখে সে উবু হবার ফলে তার বুকের রক্ত নোংরা ঘাস মাটির ওপর টপটপ করে ঝরছে। জয়ের হাসি বাড়ল, গা দুলিয়ে হাসতে লাগল সে। নিয়ম ভঙ্গ হয়নি। জয় আমিরের রক্ত 21টা বছর ধরে মাটি শোষণ করে আসছে। যে পথে মানুষ বড় অবহেলায় পা মারিয়ে হাঁটে, সেসবখানে জয় আমিরের অদামি রক্ত গলগলিয়ে ঝরে গেছে। জয় বসে পড়ল। তখন অন্তুর হাতটা হাতের মুঠোয় ছিল, কিন্তু বসে পড়ার পর চোখ দিয়ে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি মাটিতে পড়ার পরপরই জয় আমির লুটিয়ে পড়ল ঘাসের ওপর। আকাশটা কেঁদে ফেলল। খুব অবাককর ব্যাপার। আকাশের কি হয়েছে? তার কি খুব দুঃখ? এই শেষ রাতে তার কান্না পাবার কারণ কি? অন্তু টের পায় তার হাতটা কেউ ধীরে ধীরে ছেড়ে দিয়ে ধূপ করে লুটিয়ে পড়ল ওই তো মাটির ওপর। অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল জয়ের দেহের পাশে। তার ওই হাতটা মৃগী রোগীর মতো কাঁপছে। সে হাতটা টান করে ধরে, তার উপর ঝিরঝির করে বৃষ্টি পড়ল, আর জয় আমিরের রক্ত পানির সাথে মিশে ধুয়ে ধুয়ে জমিনে পড়তে লাগল। অন্তু অস্ফুট ডেকে ওঠে, জয়! জয় তৃপ্ত হিসে উঠে মাটিটা খামচে ধরে দুর্বল হাতে। মাটি নাকি মা? জয় আমির হুমায়রার আঁচলটা চেপে ধরল। লোকে বলবে জয় আমির ঘাস চেপে ধরেছে, রক্তে ভেজা ঘাস। লোকেরা জানে না কিছু। হুমায়রাকে একটু পানি আনেননি জয় আমিরের জন্য? আনেননি। তিনি জানেন না বোধহয় জয় আমির ভীষণ তৃষ্ণার্থ। হুমায়রা কাটছেন না, হুমায়রা কিছু বুঝতে পারছেন না বোধহয়। তিনি কি ভাবছেন জয় আমির আজ 21 বছর পর ঘুমালো, নিশ্চিন্ত ঘুম? হুমায়রা সঠিক ভাবছেন, তার ছেলে আজ ঘুমালো যুগ পর। এই ঘুমে ব্যথা নেই, রক্ত অথবা হাহাকার নেই, বুকের দহন নেই, পিপাসাও নেই। এই যে কিছুক্ষণ আগে কি ছটফট করছিল একটু পানি পান করার জন্য, এখন অবশ্য আরও কেমনভাবে যেন বুকটা আটকে আসছে। জীবনের সবটা স্মৃতির পটে জড়ো হয়ে চোখের সামনে ভেসে উঠল। তার সংক্ষিপ্ত ঘটনাবহুল জীবনটার এক একটা নিশীথ, অবরুদ্ধ নিশীথ। খুব পিপাসা পাচ্ছে, বুকে শ্বাস নেই। একটু পানির জন্য রুহটা ছটফট করে উঠল। পাত্তাই দিল না জয়। তবু মনে হলো এক চুমুক পানি পান করতে বুকে বড় তৃষ্ণা। বৃষ্টিটা এলো তার পিপাসা নিভে যাবার মুহূর্তে। ততক্ষণে মৃত্যুকে জয় আমির জড়িয়ে ধরেছে আষ্টে পৃষ্ঠে। আর সে এবার ছাড়বে না। বহু প্রতারণা মৃত্যু করেছে তার সঙ্গে, এবার আর নয়। তার 21 বছরের সাধনা, তার ছোট্ট বয়সের প্রেম, বৃষ্টির ঠান্ডা ফোঁটা জয়ের ভেতরের সব আগুন নিভিয়ে দিয়ে জয়কে ঘুম পাড়িয়ে দিল। এই ঘুম ভাঙবে না। ওই তো দূর মসজিদের মিনারে ফজরের আজান শোনা যাচ্ছে। একটু পরেই সকাল হবে, তবু জয় উঠবে না। অবশ্য জয়ের সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস কি আছে নাকি? সে ওঠে দুপুর অথবা বিকেলে,
কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন। জয় আমির আজ বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে, রাত হবে, সেই রাত শেষ হয়ে আরেকটা সকাল হলেও জয় আমির কিছুতেই উঠে গিয়ে গলা ফেড়ে ডাকবে না, তরু আমার শার্টের বারডা কয়দিন পর পর ধুস, খাউজানি হয়ে গেল যে ময়লা শার্ট পরে, আজ কি রাজ্যের রে, মাছ হইলে হোটেলে যাইগা, ওই বালডা ছাড়া তো কিছু পাস না। জয় আমিরের আরেকটা বিষয় জানা দরকার ছিল। কুষ্টিয়াতে একটা কাণ্ড ঘটে গেছে। শেষ রাতে মার্জিয়ার প্রসব বেদনা উঠেছিল। ফজরের আজানের সাথে মার্জিয়ার গর্ভ ছিঁড়ে একটা হুমাইরা এসেছে। হুমাইরা অন্তিক। জয় জানলে কি করত বলা যাচ্ছে না, তাকে জিজ্ঞেস করলে এখন আর বলবে না। কিন্তু বিজ্ঞান বলে মানুষ মরার পরে 7 মিনিট মস্তিষ্ক সচল থাকে, কানও। এখন খবরটা দিলে জয় আমির শুনবে কি? কিন্তু বলবে কে? অন্তটাও জানে না। অন্ত বসে পড়ল আলগোছে জয়ের কাছে। তার কেন মনে হলো দুনিয়ায় আজ সে একা হলো। শেষ হাতটাও এই তো এইক্ষণে তার হাত ছেড়ে পালালো। অন্ত জয় আমিরকে ঝাঁকালো, জয়, এই জয়। জয় উঠলই না, অবাধ্য বেয়াদবের মতো শুয়েই রইল চুপচাপ। চোখটা সামান্য খুললও না অবধি। অন্তর রক্তমাখা হাতটা মুঠোয় পুড়ে ঝাঁকায়, মৃদুস্বরে ডাকে। জয় চুপ করে শুয়ে আছে। অন্তর বিশ্বাস হচ্ছে না, সে বোকা না, এটা হয় নাকি? জয় আমির আর নেই, এটা বিশ্বাস করা যায়? সে আর ডাকবে না, হাসবে না বেহায়ার মতন? অন্যদিন হলে এক্ষুনি উঠে 2-4টে গালিয়ে দিয়ে স্বভাব সুলভ ভঙ্গিতে হেসে উঠত। হাসবে না কি আর? চেইনের লকেটটা বুকের উপর পড়ে আছে। জোরে বৃষ্টি আসছে, জয়ের রক্ত ধুয়ে চুইয়ে যাচ্ছে। সে উঠে হাসছে না। বুলেট গেথে থাকায় যে ব্যথা, সেই ব্যথাকে 2টো গালিও দিচ্ছে না। লোকটার ধৈর্য বেড়েছে। ভেতরের আগুন যে নিভে গেছে, তাই। সেই তারিখটা 17 জুলাই 2015 খ্রিস্টাব্দ। তারিখটা আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। সেদিন জয় আমির ন্যায় বিচার পেল নাকি দুনিয়াকে দিয়ে গেল বলা মুশকিল। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের কোনো গল্পে। আরও এরকম নিত্য নতুন গল্প বা উপন্যাস পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, আমরা যেন সকলেই নামাজ ঠিকমতো আদায় করি, কারণ নামাজ পাপ কাজ হতে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।